বিয়ের পরের দিন সকালে ঘুম থেকে উঠে নিউজে শুনতে পায় বাংলাদেশ, রাশিয়া, দুবাই সহ আরও বিভিন্ন রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকগুলো থেকে হ্যাকারের মাধ্যমে বিপুল পরিমাণের টাকা চুরি করা হয়েছে। খবর শুনে অরণি রবির দিকে তাকিয়ে হাসছে, আর রবি অরণির দিকে তাকিয়ে মুচকি হেসে বাইরে চলে এলো। বাইরে আসতেই দেখে আগের মতো মেহমান আর নেই। সচরাচর বিয়ে বাড়িতে যেমন মেহমান থাকে তেমন মেহমান নেই। বলতে গেলে খুব নিকটের কিছু প্রতিবেশী আর কয়েকজন ফ্রেন্ড আছে। ছোট বোন আর আপু সবার খাতির করছে। বিয়ে বাড়িতে একটু খাতির না করলে কেমন যে দেখায়। রবি বের হতেই রাশেদ কোথা থেকে সামনে চলে এলো। রবির দিকে তাকিয়ে হাসতে তো হাসছেই। রাশেদের এমন হাসির কোনো অর্থ খুঁজে পেল না রবি। তাই রবি জিজ্ঞাসা করলো, কি রে, তুই এভাবে হাসছিস কেন? মামা, বুঝো না এই ব্যাপারটা? কি বুঝতে হবে? আরে বুঝিস নাই, ন্যাকামি করিস। একটা লাথি দিয়ে বাসার বাইরে ফেলবো এখন। বল কি হয়েছে? বাসর ঘরে কি করে রে মানুষ? আমি কি জানি কি করে? হালা, তুই বলছিলি বিয়ে করিস নাই, জানিস না কি করে? কিন্তু কাল তোর বাসর রাত হয়ে গেল, তাও বলছিস জানিস না? আমি তো জানি না সবাই বাসর ঘরে কি করে। সবার কথা বাদ দিয়ে তুই কি করেছিস সেটা বল। রবি রাশেদের কানের কাছে গিয়ে ছোট্ট করে বলল, সারা রাত বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো হ্যাক করেছি। সেটা আমি জানি। কেমনে কি? তুই ছাড়া আর কে এসব করতে পারবে বল? তাই তো। চিন্তা কর তুই, জানা হলো না আর আমার, মানুষ বাসর ঘরে কি করে। রাশেদের কথা শুনে রবি এবার শব্দ করে হেসে উঠল, সাথে রাশেদও হাসলো। একটু পর রবি বলল, শোন, এই প্রশ্নের উত্তর আমরা একভাবে পেতে পারি। আমরা নয়, শুধু আমি পাবো। তোর বাসর রাত শেষ। আচ্ছা, ওই হলো আর কি? বল, কিভাবে জানবো? যারা বিয়ে করেছে তাদেরকে জিজ্ঞেস কর, মানুষ বাসর ঘরে কি করে। রবি কথা শেষ হতেই না হতেই রাশেদ নিজের থেকেই গালে হাত দিল। কাউকে এই প্রশ্ন করলে নিশ্চিত চর খাবে। রাশেদ আর রবি কথা বলার মাঝখানে আপু চলে আসলো। আপু আসতেই দুজন চুপ হয়ে গেল। আপু বলল, কি রে, তোরা সকাল সকাল কি এত কথা বলছিস? মানে এমনি কথা বলছি। আচ্ছা রাশেদ, তুই থাক, ওকে নিয়ে যাচ্ছি আমি। রাশেদ কিছু না বলে দাঁড়িয়ে আছে। আপু রবির হাত ধরে সোজা রুমে নিয়ে আসলো। অরণি তখনও রুমে আছে, মাথার চুল ঠিক করছে। আপুকে রুমে আসতে দেখে তাড়াতাড়ি করে অরণি দাঁড়িয়ে গেল। রবির হাত ছেড়ে দিয়ে আপু বলল, রবি কাল রাতে ভুলেই গিয়েছিল যে আপুর রুম থেকে কম্পিউটারে কি করছে সেটা দেখা যায়। কাজ করতে গিয়ে বিষয়টা রবি ভুলেই গিয়েছিল। না মানে সারা রাত না তো। আবার কথা বলিস? আপুর কথা বলতে দেরি, রবিকে চর মারতে দেরি না। রবি চর খাবে সেটা প্রথমেই বুঝতে পারছিল। রবি আপুর কথার জবাব না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অরণিও পাশে দাঁড়িয়ে আছে। আপু আবারও বলল, রবি কোনো কথা বলছে না। আপু যখন রেগে যায় তখন এমনই করে, আর মাঝখানে যদি কথা বলে তাহলে আরও বেশি সমস্যা হবে। কিছুক্ষণ ধরে আপু আরও কতগুলো কথা শুনিয়ে চলে গেল। আপু চলে যেতেই অরণি দরজা বন্ধ করে দিল। রবির কাছে এসে বলল, খুব লেগেছে না? অরণির কথা শুনে রবি বলল, আরে বউ কি সব কও, আপু তো এসব মাঝে মধ্যে করে না। মানে আমার গালে চড় না মারলে আপুর হাত কাঁপে, বুঝে নাই? যদিও রবি হাসছে এসব বলে, কিন্তু অরণি হাসছে না। অরণির মুখের অবস্থা দেখে রবি বুঝতে পারলো অরণির কোনো সমস্যা হয়েছে। রবি জিজ্ঞাসা করলো, কি হয়েছে? তুমি কিসের চিন্তা করছো এত? কাল রাতে ব্যাংকের টাকা নেওয়া কি ঠিক হয়েছে? আর তারা কি চুপ করে বসে থাকবে? কি যে বলো না তুমি, তারা চুপ কেন বসে থাকবে? খোঁজ করবে টাকাটা কোথায় গেছে, কে নিয়ে গেছে। যদি ধরা খায়? হায় রে কপাল, এত সোজা নাকি আমাকে ধরা? এখন টাকাগুলো কোথায় আর কি বা করবে? টাকাগুলো এখন আছে একটা অ্যাকাউন্টে, পরে সবগুলো টাকা সাধারণ মানুষের কাছে বিলিয়ে দেব। আজ দিলে কেমন হয়? না, আজ দিতে গেলে কিছু রিস্ক আছে, পরে সময় বুঝে দিয়ে দেবনি। আচ্ছা। রবি আর অরণি কথা শেষ করতেই হ্যাপি প্লেটে করে খাবার নিয়ে গেল। রবি আর অরণি একে অপরের কে খাইয়ে দিল। বিবাহিত জীবন ভালোই চলছে তাদের। দীর্ঘ 1 মাস পর হঠাৎই একটা নিউজ দেখে অরণি ভয়ে রবিকে বলতে এলো। রবি তখন শুয়েছিল। অরণি এসে, আসো তুমিও একটু শুয়ে পড়ো, কত খারাপ নিউজ আসবে এইভাবে চিন্তা করতে হবে নাকি? দেখো আমি ফান করছি না, ওঠো তাড়াতাড়ি। অরণি রবির হাত ধরে তুললেই রবি
অরণির কোমর জড়িয়ে ধরে আবারও শুয়ে পড়ে। অরণি জানে রবির সাথে এখন কিছু সময় শুয়ে থাকাটাই ভালো, কারণ রবিকে এখন তুলতে চাইলেও আর পারবে না। রবি অরণিকে জড়িয়ে ধরে থাকে আর অরণি রবির মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে। একটু পর অরণির রোমান্টিক অত্যাচারে রবি নিজের থেকে উঠে গেল। অরণির একটা বদ অভ্যেস সারাক্ষণই রবিকে খেপাতে চায়। রবি উঠে ফ্রেশ হয়ে বের হলো। অরণি তখনও শুয়েছিল। রবিকে বের হতে দেখে বলল, শোনো না নিউজটা। এবার বলো। আমরা মাসখানেক আগে যে ব্যাংক থেকে টাকা চুরি করলাম সেটা রাশিয়ার সাইবার টিম জেনে গেছে। ওটার নতুন কি? 1 সপ্তাহ আগে জেনেছে এটা। মানে তুমি জানো এটা? তারা শুধু এটা জেনেছে বাংলাদেশের কোনো হ্যাকার এই কাজ করেছে, আর তারা না জানলেও বুঝতে পারছে এই হ্যাকিং করার দুঃসাহস কার আছে। মানে তুমি সব জেনেও চুপ করে আছো? চুপ আছি তো। তোমার ভয় করছে না? একদম না। অরণি বুঝতে পারল রবির সাথে এই বিষয়ে কথা বলা বৃথা। 1 সপ্তাহ আগের থেকেই রাশিয়ানরা জানতে পারছে বাংলাদেশের হ্যাকার এই টাকাগুলো হাতিয়েছে, তাও রবি চুপ করে আছে। রবি এই নিউজ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। অনেক দিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয় না। ফ্রেন্ডরা তো বলেই বসেছে রবি বউ পেয়ে বউয়ের আঁচল ধরে থাকে সারাক্ষণ, তাই রবি এখন বের হলো। যদিও বউকে রেখে বের হওয়ার ইচ্ছা নেই আমার, থুকু রবির। রাশেদ, মাহমুদ, রবি 3 জন বসে আড্ডা দিচ্ছে, অন্য কোথাও নয়, পাশের পার্কে। রবি হঠাৎই একটা জিনিস লক্ষ্য করলো, কেউ তার উপর নজর রাখছে। রবি স্বাভাবিকভাবেই আড্ডা চালিয়ে যাচ্ছে। হঠাৎই রবির একটা আইডিয়া মাথায় আসলো, যে ফলো করছে তাকে ধরবে। রবি রাশেদ আর মাহমুদকে বলল রবি দুজনকে 2টো চড় মেরে উঠে দৌড় দিবে, তারাও যেন রবির পেছনে দৌড়ায়। আর রবি বলে দিল সাদা শার্ট পরা একটা লোক তাদের ওপর নজর রাখছে। রাশেদ আর মাহমুদ বুঝে গেল কি করতে হবে। রবি উঠে দুজনকে 2টো চড় মারল। সাথে সাথে রাশেদ আর মাহমুদ রবিকে দৌড়ানি দিতে শুরু করলো। রবি দৌড়াচ্ছে তো দৌড়চ্ছেই, এদিকে লোকটা জায়গা থেকে সরে যাচ্ছে। কিন্তু সে দৌড়লে যে সন্দেহ হবে, তাই স্বাভাবিকভাবেই হেঁটে সরে যাচ্ছে। কিন্তু রবি দৌড়ে তার কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। সাথে সাথে পেছনের রাশেদ আর মাহমুদও দাঁড়িয়ে গেল। রবি কিছু বলার আগেই মাহমুদ বলল, এই মালটাই কি আমাদের ফলো করছিল? এই মালটাই নিয়ে চলো কে। রবি নিতে বললেই লোকটা কয়েক সেকেন্ডের মধ্যে নিজের কোমর থেকে পিস্তল বের করে রবির মাথার দিকে তাক করে ধরে। রবি এটা দেখে না হেসে পারল না। এতদিনে সে এসব খেলনার মতো খেলে আসছে, আজকেও তার মাথায় পিস্তল ঠেকানোর ভাবতেই হাসি পাচ্ছে। পাশে দাঁড়িয়ে আছে পুরো এক ম্যাজিশিয়ান, হালকা ফু দিতেই পিস্তল ফুল হয়ে যাবে। চলুন আরও একটা সিক্রেট বলে দেই, মাহমুদ সেই রবির বাম হাত বলা যায়। উফ, রবি না, আর্কের বাম হাত। যেমন হ্যাকার তেমনই ম্যাজিশিয়ান। রবি লোকটাকে বলল, কে তুই? আমাদের ফলো করছিস কেন? এই মাল যার হাতে থাকে প্রশ্ন সেই করে। এই মাল তোর হাতে থাকলেও ট্রিগার আমার হাতে। রবির কথা শুনে লোকটা নিজের থেকেই হেসে উঠল। রবির মাথা থেকে পিস্তল নামিয়ে কোমরে ধরল আর তার সাথে যেতে বলল। না, রবিকে একা তার সাথে যেতে বলেনি, সাথে রাশেদ আর মাহমুদকেও যেতে বলল। রবি যখনই যাওয়ার জন্য পা বাড়ালো তখনই মাহমুদ বলে উঠল, এই রবি, কই যাচ্ছিস ওই পাগলটার সাথে? আরে কি পাগল বলছিস? এই লোকের হাতে পিস্তল, ট্রিগারের টিপ মারলে মাথার গুলি উড়ে যাবে। চল, সে যেখানে নিয়ে যাচ্ছে সেখানে যাব। রবি কথা বলার মাঝখানে যে চোখে কিছু ইশারা করলো তার লোকটা বুঝতে পারেনি। রবির ইশারায় সবাইকে লোকটার সাথে যেতে বলল। সবাই লোকটার সাথে যাচ্ছে। লোকটা 3 জনকে নিয়ে একটা গাড়িতে উঠল, তারপর নিয়ে গেল একটা পুরনো বিল্ডিংয়ে। দেখে বোঝা যাচ্ছে বিল্ডিংয়ে সাধারণত ভালো কাজ হচ্ছে না। রাশেদ চারপাশে চোখ বুলিয়ে বলল, এখানে মাদক দ্রব্য আছে। রবি চুপচাপ চারপাশে দেখে ক্যালকুলেশন করছে। আর মাহমুদ তো শুধুই লোকটার দিকে তাকিয়েই আছে। লোকটা 3 জনকে নিয়ে একটা ঘরে রাখলো আর লোকটা চেয়ার নিয়ে বসলো। রবি মনে মনে ভাবছে, আমাকে মাটিতে বসিয়ে তুই চেয়ারে বসলি? কি ব্যাপার, আমাদের এখানে কেন আনা হলো? রবি কথা শুনে লোকটা বলল, তোদের দিয়ে একটা কাজ করাবো। শুনলাম তোরা নাকি ভালো কম্পিউটার চালাতে পারিস, তাই তোরা আমার একটা কাজ করে দিবে। নাম কি? কাদের। সবাই কাদের ভাই বলে ডাকে।
কাদের ভাই? কই, আগে তো নাম শুনি নাই। দেখ, এত প্যাচাল পাড়ার সময় নাই। শুনেছি তোরা 3 জন হ্যাকিং পারিস, তাই তোদের একটা ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে দিতে হবে। যদি করিস তো টাকা তোদেরও দিব, আর যদি না করিস তোদের মাথার খুলি উড়িয়ে দেবো। লোকটার জোকার মার্কা কথা শুনে রবি মুচকি হাসছে। চারপাশে প্রায় 10 জন মতো লোক আছে, সবাই নিজের কাজ করছে। দুজন রবি রাশেদ মাহমুদের পেছনে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। রবিকে একটা কম্পিউটারের সামনে নিয়ে গেল, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিল। এখন সেটা রবিকে হ্যাক করতে হবে। রবি একটা শর্ত দিল, কম্পিউটারের সামনে রবির সাথে কাদের ভাইকেও থাকতে হবে। কাদের রবির দিকে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। রবি কম্পিউটারে গিয়ে গেম খেলতে শুরু করলো। এটা দেখে কাদের ভাই তো রেগেই আগুন। ওই শালা কি করছিস? তোকে আনলাম হ্যাক করতে, আর তুই এখানে গেম খেলছিস? আগে বল, তুই আমাকে কিভাবে চিনিস? পিস্তল আমার হাতে, প্রশ্নও আমি করব। পিস্তল তোর হাতে, বুলেট আমার হাতে। এখন প্রশ্ন আমি করব, উত্তর তুই দিবি। রবির কথা শুনে লোকটার পিস্তল চেক করে দেখে সত্যি বুলেট নেই। লোকটা ভয় পেয়ে গেল। যখনই রবির কাছ থেকে পালাতে চাইবে, রবি হাত ধরে টেনে কম্পিউটারের সামনে থাকা চেয়ারে বসিয়ে দিল। লোকটা ভয় পাচ্ছে, তাও সাহসের সাথে বলল, আমি এক ডাক দিলে তোর মাথায় খুলি উড়িয়ে দেবে। বাঘের কাছে এসে বাঘকে ভয় দেখিস? তুই যে নিজেকে জানোয়ার মনে করিস তা বুঝতে পারলাম। ওই মুখ সামলে কথা বল। লোকটার এত কথা শোনার ইচ্ছা রবির নেই। রবি লোকটাকে 3টে ঘুষি দিল। ব্যাস, কাজ শেষ। লোকটা পুরো শরীর লক হয়ে গেল, শুধু মুখটা নাড়াতে পারছে। রবি লোকটাকে বলল, আমি যা বলবো তার ঠিক ঠিক উত্তর দিবি, আর যদি না দিস তাহলে সারা জীবনের জন্য এই চেয়ারে বসিয়ে দেব। আমি জানি না, আমাকে কেউ বলেছিল তোকে তুলে আনতে আর এই কাজ করাতে। তার মধ্যে আমাকে যে এই কাজ দিছে সে চলে আসবে বলে। আচ্ছা, তোরও বস আছে? হ্যাঁ, তাই আমি তুলে আনছি তোকে, একটু পর আসবে, দেখে নিস। আমি যখন দেখব তাহলে তোকে বাঁচিয়ে রেখে লাভ নেই, মরে যা তুই। এই বলে রবি যখনই হাত তুলবে তখনই বাইরে গাড়ির আসার আওয়াজ পেল। রবি কাদের ভাইকে রেখে বাইরে আসলো। লোকটার পিস্তল থেকে বুলেটগুলো আগেই বের করে নিল কাদের ভাইয়ের লোকেরা। কাদের ভাইয়ের ওখানে যে রাশেদের লোক আছে। রবি গাড়ির আওয়াজ শুনে বাইরে এসে দেখে একটা লোক গাড়ি থেকে নামছে। লোকটাও পাতি মাস্তান হবে, সেটা তার হাঁটা চলা আর গায়ের কাপড় দেখেই বুঝতে পারছে। লোকটা ভেতরে এসে দেখে রবি রাশেদ মাহমুদ বসে আছে। রাজার মতো বসে থাকতে দেখে বলল, কিরে, তোরা এখানে বসে বসে কি করছিস? তোদের যে কাজ করতে বলেছিলাম সেটা কি শেষ? তোর নামটা জানো কি? আমার নাম জানার দরকার নেই। কাদের আমার হয়ে কাজ করে, ওর বস আমি। আর তোকে যে কাজ করতে বলেছিলাম সেটা করেছিস? আমি এসব পারি, তুই কিভাবে জানলি? আমার কাছে আসে নাই এমন কোনো খবর নেই। দেখ ভাই, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। সোজা বল, কিভাবে জানলে আমরা চলে যাব? আমার কাজ করে না দিয়ে কোথাও যেতে পারবি না। সাহস থাকলে আটকা। রবি কথা বলতে দেরি, সে পিস্তল বের করতে দেরি না। রবি হেসে মাহমুদের দিকে তাকালো। মাহমুদ কি যেন একটা বলল। রবি লোকটাকে বলল, দেখ, শেষবারের মতো বলছি, বল তুই এসব কিভাবে জানলি? পিস্তল আমার হাতে, পেছনে থাকা লোকজন আমার। তুই কে রে প্রশ্ন করার? যা বলছি করে দিয়ে চুপচাপ এখান থেকে চলে যা, নয়তো মাথার খুলি উড়িয়ে দেব। মাথার খুলি উড়িয়ে দেব। কথাটা শুনতে শুনতে রবির বিরক্ত চলে আসে। দেরি না করে রবি পাশে থাকা লোকটার হাত থেকে পিস্তল নিয়ে শ্যুট করতে থাকে। 4 জনের পায়ে নিখুঁতভাবে শ্যুট করে দেখে বাকিরা পালিয়ে যায়। রবির সামনে থাকা লোকটা যখনই শ্যুট করতে ট্রিগারে হাত রাখে তখনই রবি তার পায়েও গুলি করে দেয়। এদিকে সেই শ্যুট করলেও বুলেট বের হচ্ছে না। মাহমুদ তো আগেই তার বুলেটগুলো ছাই করে দিয়েছে। রবির সামনে থাকা লোকটা পায়ে হাত দিয়ে মাটিতে বসে পড়ে। রবি সোজা গিয়ে তাকে কয়েকটা ঘুষি বসিয়ে দিলে সে মুখ খুলে। হ্যাকিংয়ের বিষয়টা কোনো মেয়ে বলেছে। আমাদের টাকা আর ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে বলেছে সেটা হ্যাক করে সব টাকা অন্য কোনো অ্যাকাউন্টে পাঠাতে। রবি তার থেকে ওই অ্যাকাউন্ট নাম্বারটাও নিল। তারপর সবাইকে হালকা করে খেলিয়ে 3 জন চলে এলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, তাই রবি বাসায় চলে এলো। বাকিরাও নিজেদের বাসায় চলে গেল। রবি নিজের কম্পিউটারে বসে ব্যাংকের অ্যাকাউন্ট দুটি চেক করছে। যেটা হ্যাক করতে বলা হয়েছে আর যেটাতে টাকাগুলো পাঠাতে বলেছে দুটোই চেক করলো।
হ্যাক করতে যেটা বলছে সেটা একজন বিজনেসম্যানের অ্যাকাউন্ট, কিন্তু যেটাতে টাকাগুলো পাঠাতে বলেছে সেটা একটা মৃত ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বার। মৃত ব্যক্তির অ্যাকাউন্টে টাকা দিলে সেটা ওই ব্যক্তির পরিচিত কেউ তুলবে হয়তো। এই নিয়েই রবির কোনো মাথা ব্যথা নেই, রেখে দিল সব কিছু। কম্পিউটার ছেড়ে উঠতেই দেখে অরুণী কফি নিয়ে দাঁড়িয়ে আছে। রবি বলল, আরে কফি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? কফিটা দাও। এটা আমার কফি, তোমার জন্য আনি নাই। ঠিক আছে, তোমার থেকেই খাবো। রবি ব্যালকনিতে গিয়ে বসলো। অরুণী তার কাঁধে মাথা রেখে বসলো। দুজনে এক কাপ কফি ভাগাভাগি করে খাচ্ছে। কফি খাওয়া শেষ হলে কাপটা নিয়ে অরুণী যখনই উঠে যাবে রবি হাত ধরে বসিয়ে দিল। কই যাচ্ছ? কাপটা রাখতে। থাকুক না কাপটা, একটু বসো আমার পাশে। ভালোই তো লাগছিল তুমি আমার কাঁধে মাথা রাখছো বলে। বাবা, এত রোমান্টিকতা আসলো কোথা থেকে? এত সুন্দরী বউ থাকলে বউবার মুখেও বুলি ফুটবে, শ্রবণ প্রতিবন্ধী কানে শুনবে, দৃষ্টিহীন মানুষ চোখে দেখবে। আর আমি তো পুরো আস্ত এক রোমান্টিক লেখক। আমার দ্বারা রোমান্টিকতা হবে না, এটা কেমন দেখায় বলো? হয়েছে, এত রোমান্টিক হতে হবে না। আহা থাকো তো। রবি অরণিকে এক প্রকার জোর করে নিজের পাশে বসিয়ে রাখলো। রবি অরণির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অরণি খুব ভালো লাগছে। হঠাৎই রুমে কারো আওয়াজ শুনে অরণি ধরফর করে উঠে গেল। রুমে হ্যাপি আসছে। অরণি ব্যালকনি থেকে উঠে হ্যাপির কাছে গেল। দুজনে কথা বলল। হ্যাপি ছাদে যেতে চাইছে, কিন্তু অসময়ে ছাদে যেতে কেমন জানি লাগছে। তাও হ্যাপির জোরাজোরিতে অরণি ছাদে যেতে বাধ্য হলো। রবি আর কি করবে, বসে গেল কম্পিউটারের সামনে। রবি ভাবছে এখনও তো জানতে পারলো না কাদের ভাইয়ের বস কার থেকে জানলো সে হ্যাকিং করে। রবি বুঝতে পারছে না এসব কে ফাঁস করলো। অবশ্য এটা বুঝতে পারছে এসবের পেছনে আপন কেউ আছে, নয়তো সিক্রেট বিষয়টা এইভাবে জানার কথা না। কিন্তু কে আছে এর পেছনে? রবি কিছু সময় ভেবে কম্পিউটারের কিবোর্ডে হাত দিল। অনেক দিন ধরে ডার্ক ওয়েবে ঢোকা হয় না তার। আজ একটু ঢুকবে বলে নিজের সিস্টেম লগ ইন করলো। কম্পিউটারের সিস্টেম ঠিক করে যখনই ডার্ক ওয়েবে ঢুকতে যাবে কিছু নোটিফিকেশন আসলো। কিছু ইম্পর্টেন্ট নোটিফিকেশন চেক করে দেখে কদিনের কয়েকজন আত্মহত্যা করেছে। তার কারণ এই ডার্ক ওয়েবে। রবি আরও কিছু নোটিফিকেশান চেক করতে সদ্য এক নোটিফিকেশান আসলো। রবি দেখলো সেটা পর্ন সাইট একটা। নীল ভাই নামে কেউ এই সাইডের লিঙ্ক পাঠিয়েছে, সাথে নীল ভাইয়ের একটা ভয়েস পাঠিয়েছে। রবি ভয়েসটা চালু করলো। ভাই, আমি আপনার ছোট ভাই মনে করতে পারেন। এই কয়দিন আপনি ডার্ক ওয়েবে না থাকায় 5টা মেয়ে সুইসাইড করেছে। সবার সুইসাইডের পিছনে এই পর্ন সাইটটা ছিল। আমি সামান্য একজন হ্যাকার, আমি চাইলেও এই সাইটগুলোর কিছু করতে পারবো না। তাই আপনাকে বলা যে 5 জন মেয়ে সুইসাইড করেছে তারা সবাই কলেজ আর ভার্সিটির, সবাই ছাত্রী ছিল। এই পর্ন সাইট থেকে পর্ন দেখার সময় এই সাইটের পরিচালক একটা সিস্টেম করে রাখছিল। সেটা হলো পর্ন ভিডিও চালু করার সাথে সাথে ফোনে ক্যামেরা অন হয়ে যাবে, আর ফোন ক্যামেরার সামনে থাকায় মানুষ কী করছে সেটা দেখতে পারবে। যখন ছাত্রীগুলো ভিডিও দেখছিল তখন পর্ন সাইটের পরিচালক তাদের ভিডিও ধারণ করে, তারপর ভিডিওটা তাদের ফোনে মেল করে টাকা চায়, কিন্তু তারা টাকা দিতে না পারায় তারা সুইসাইড করে। আমার মতে ওই সাইটের পরিচালকের হাতে আরও অনেক ছেলে মেয়ে বন্দী হয়ে আছে। যদি এই সাইটটা নষ্ট না করা যায় তাহলে আমরা অনেকে শেষ হয়ে যাব। পারলে তাদের প্রতি সহানুভূতি দেখাবেন। আর কে? ভয়েসটা শুনে রবি চিন্তায় পড়ে গেল। এখন রবির কি করা দরকার বুঝতে পারছে না। এইদিকে রাশিয়ানরা জেনে গেছে তাদের ব্যাংকের টাকা বাংলাদেশের কেউ হ্যাক করে নিয়েছে। বাকিরাও কিন্তু বসে নেই। আবারও এদিকে অনেকের জীবন। এই কিছু করতে চাইলে বিপদ হতে পারে না, ছেলেমেয়েগুলোর জীবনও বাঁচাতে হবে। নতুনভাবে কিছু ভাবতে হবে। রবি চেয়ার থেকে উঠে ব্যালকনিতে গেল পুনরায়। সাথে একটা খাতা আর কলম নিল। খাতায় কিছু লিখছে। 20 মিনিট মতো প্ল্যানিং করে রবি রুমে ফিরল। কম্পিউটারে বসলো, কিবোর্ডে হাত চালাতে লাগলো। আরও 20 মিনিট পর কিছু কোডিং সিস্টেম বানালো। তারপর রাশেদকে ফোন দিল। রাশেদও কম্পিউটার নিয়ে বসে পড়ল। রবি পর্ন সাইটটি রাশেদকে সেন্ড করলো। দুজন একই সাথে সাইটটি নষ্ট করবে।
রবি কিছু কোডিং সিস্টেম রাশেদকে পাঠিয়ে দিল। রবি নিজের লেখা কোডিং সিস্টেম রাশেদ আর রবি ছাড়া কেউ বুঝতে পারবে না। রবি আর রাশেদ একসাথে কাজ শুরু করে দিল। ধীরে ধীরে ওই সাইডের সব দুর্বল জায়গাগুলিতে হামলা করতে লাগলো। বেশ কিছু সময় পর হঠাৎই রুমে অরণি এলো। রবির এমনভাবে কাজ করছে যে অরণি রবির পেছনে কখন দাঁড়ালো সে বুঝতেই পারেনি। রবি কাজ করছে আর অরণি রবির কাজের সিস্টেম আর কোডিংগুলো বোঝার চেষ্টা করছে, কিন্তু রবির কোডিং বোঝা যে এত সোজা নয়। অরণি তাকিয়ে আছে দীর্ঘ আরও 1 ঘন্টা পর সাইটটি নষ্ট হলো। সাথে এই সাইটের পরিচালক যে তার কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে নিল। রবি তার কম্পিউটারে দেখে সত্যি অনেক মেয়ের ভিডিও যেখানে আছে। রবি কম্পিউটার থেকে আবারও লোকটার ইমেল নিল, কারণ এই ভিডিওগুলি তার গুগল ড্রাইভেও থাকতে পারে। মেল দিয়ে রবি ড্রাইভে ঢুকে দেখে অন্য কেউ নয়, তার নিজের অন্তরঙ্গের ভিডিও আছে একটা। রবি সেটা নিজের কম্পিউটারে নিয়ে নিল, বাকি যা ছিল সব নষ্ট করে দিল, সাথে কম্পিউটারে থাকা মেয়েগুলোর ভিডিও নষ্ট করে দিল। কম্পিউটার থেকে বোঝা যাচ্ছে এই লোকটার নাম তামজিদ, আর সে এই পর্ন সাইট ছাড়া আরও 2টো সাইট পরিচালনা করে, সেগুলো হ্যাকিংয়ের কাজ। রবি ভাবল ওই সাইট দুটোও নিজের করে নেবে, তামজিদকে করে দেবে নিঃস্ব। রবি তাই করলো, তামজিদের 2টো হ্যাকিং সাইট নিজের করে নিল। অবশ্য তাতে আরও 1 ঘন্টা সময় লাগলো। একটা ফোন সাইট নষ্ট আর 2টো হ্যাকিং সাইট নিজের করে দীর্ঘ সময় পর রবি কম্পিউটারের কিবোর্ড থেকে হাত সরালো। এতটাই সময় যে অরণি তার পেছন থেকে কোডিং সিস্টেম বোঝার চেষ্টা করছে আর রবির কাজের নিয়ম দেখছে তা রবি বুঝতেই পারেনি। কাজ শেষ করে চেয়ার ছেড়ে উঠতেই দেখে অরণির বুকে হাত দিয়ে কম্পিউটারের দিকে তাকিয়ে আছে। রবি কম্পিউটার চাইলেও কেউ ইউজ করতে পারবে না, অবশ্য এর জন্য কোনো কোড দেওয়া নেই। রবি কম্পিউটারে এমন একটা সিস্টেম করে রেখেছে যেটার কারণ কেউ চাইলেও তার কম্পিউটার ইউজ করতে পারবে না, আর ওই সিস্টেমটি হলো রবির কাজের গতিশীলতা। রবি যে গতিতে কাজ করে সে একই গতিতে তার কম্পিউটারকেও ইউজ করতে না পারলে কম্পিউটার নিজের থেকেই বন্ধ হয়ে যাবে। রবির মতো একই গতিতে বা কিবোর্ডে একইভাবে হাত চালাতে পারলেই তবেই কেউ তার কম্পিউটার চালাতে পারবে। অবশ্য এই সিস্টেমটা কম্পিউটারের কোড থাকার থেকেও কঠিন। রবি এই সিস্টেম ভাঙতে পারবে এমন কেউ নেই বললেই চলে, কারণ কারো হাতের মতো নিজের হাতের গতি করা একেবারেই অসম্ভব বলা যায়। আর রবি সবচেয়ে ভালো সিকিউরিটি এটাই মনে করে। রবি অরণিকে তার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করে, কি গো, তুমি কখন এলে? এই তো মিনিট 10 হলো। তুমি 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছো কেন? বসো, তোমার পা ব্যথা হবে। ও হ্যালো, আমি একসময় বক্সার, সো 10 মিনিট কেন, 10 ঘন্টা দাঁড়িয়ে থাকলেও কিচ্ছু হবে না। ফান করো আমার সাথে? তো আর কার সাথে করব? হ্যাঁ, তাও ঠিক। তবে হ্যাঁ, আমি সত্যি বক্সার। তোমার গুরুকে? মোহাম্মদ আলী। কি মোহাম্মদ আলী, যে কক্সবাজার ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, এক সময়কার শ্রেষ্ঠ বক্সার যে? মোহাম্মদ আলী আমার গুরু। ওয়াও, আগে বলনি তো। বলার মতো কোনো কথা তুমি বলনি তাই। ওকে, তাহলে বলো তো, বক্সিংয়ে কয় ধরনের ঘুষি ব্যবহার করা হয়? 3 ধরনের। ভুলে গেছো, বক্সিংয়ে 3 প্রকার নয় 4 প্রকার ঘুষি ব্যবহার করা হয়। হুক, জব, আপাকাট আর ক্রস। ভুলে গেছিলাম। যাও, একটা ভালো করে কফি নিয়ে এসো। একটু আগে না কফি খেলে? দীর্ঘ 2 ঘন্টা আগে। এখন যাও না, একটা কফি আনো, আর কিছু কাজ করতে হবে। আর হ্যাফিকে একটু ডেকে দিও। ও তো পড়ছে। তুমি ডেকে দিও, আবার চলে যাবে। আমাকে বলো কি লাগবে, আমি এনে দিই। হ্যাপিকে বলবা আমি কম্পিউটারে কাজ করতেছি, বাকিটা সে বুঝবে। অরণি হ্যাপির কাছে গেল। হ্যাপি যখন গণিত করছে তখনই গিয়ে দেখে হ্যাপি একটা গণিত করতে পারছে না। কি করছো তুমি? ভাবি, এই ম্যাথটা করতে পারছি না, একটু বুঝিয়ে দাও তো। অরণি ভালো করে ম্যাথটা বুঝিয়ে দিল। হ্যাপি তো সেই খুশি, এইভাবে ম্যাথ বোঝায় কেউ, সেটা হ্যাপি ভাবেওনি। অরণি ম্যাথটা বুঝিয়ে দিয়ে হ্যাপিকে বলল, আচ্ছা, তোমার ভাইয়া আমাকে তোমার কাছে পাঠালো। কি দরকার ছিল? আমাকে ডাক দিলে আমি চলে যেতাম। না, ডাকতে তো বলেছিল, কিন্তু তুমি পড়তেছো তাই পড়ার সমস্যা হবে বলে আমি আসছি। আচ্ছা বলো, কেন পাঠিয়েছে?
বললো তোমার ভাই কম্পিউটারে কাজ করবে, এটা বলে নাকি তুমি বুঝবে। ও আচ্ছা, দাঁড়াও দিচ্ছি। অরণি দাঁড়িয়ে আছে। হ্যাপি অনেকগুলো চকলেট বের করে অরণির হাতে দিল। অরণি এসব দেখে হাঁ করে তাকিয়ে আছে। হ্যাপিকে বলল, এসব কি? তুমি জানো না ভাবি, ভাইয়া যখন কম্পিউটারে কাজ করে আর সেই কাজ যদি ইম্পর্টেন্ট হয় তাহলে ভাইয়ার গালে চকলেট থাকবে। সো এখন ভাইয়া ইম্পর্টেন্ট কাজ করবে। এই নাও চকলেটগুলো নিয়ে এসো। অরণি চুপচাপ চলে আসছে। রবির হাতে চকলেটগুলো দিয়ে ভাবছে যে ছেলে ফুচকা খায় না, সে নাকি চকলেট বক্স নিয়ে বসে থাকে। ভাবা যায় এটা? রবি গত পরশু 2 বক্স চকলেট হ্যাপিকে দিয়েছে। বলতে গেলে প্রতি সপ্তাহে 1-2 বক্স চকলেট আনতেই হয়। হ্যাপিরও বায়না ধরে চকলেট খাবার, তাই রবি চকলেটের বেশি করে নিয়ে আসে। রবিও আপু নিষেধ করে এত চকলেট না খেতে, কিন্তু রবির আপুর অগোচরে হ্যাপিকে চকলেট বক্স দিবেই। রবি চকলেটগুলো কিবোর্ডের পাশে রেখে একটা চকলেট গালে দিয়ে ব্যালকনির দিকে গেল। অরণির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। অরণি রবির পেছনে পেছনে গেল আর বলল, তুমি না চকলেট ফুচকা এসব খাও না? আমার তো মনে হয় না আমি কখন বলেছি চকলেট খাই নাই। ফুচকাও খাও না? ফুচকা খাই না, কারণ বাইরে যেভাবে ফুচকা বানাই সেগুলো দেখলে তুমি নিজেও খাবে না, এত অপরিষ্কার। একটা কাজ করো, বরং তুমি একদিন বাসায় ফুচকা বানাও, সবাই মিলে খাবো, আর চকলেট আমি সচরাচর খাই। আচ্ছা, তো এখন কি ইম্পর্টেন্ট কাজ করবে শুনি? নতুন কিছু সিস্টেম বানাতে হবে। ডিনার করে তুমি ঘুমিয়েছো না, আমিও তোমার সাথে কাজ করব। তাহলে তো আরও ভালো হবে। একসাথে দুজন কাজ করলে আলাদা একটা ফিল হবে। রবি অপেক্ষা করছে ডিনার শেষ করার। অবশেষে রাত হলো, ডিনার করলো। সবাই যার যার মতো রুমে চলে গেল। রবি আর অরণি আসলো নিজের রুমে। রবি অরণিকে বলল, না না, আমি তোমার সাথে কাজ করব, আমিও কিছু শিখবো তোমার থেকে। ওকে, তাহলে বসে পড়ো ওই কম্পিউটারের সামনে। রবির এখানে 2টা কম্পিউটার আছে। ইম্পর্টেন্ট কাজ করতে গেলে রবি 2টা একসাথে ইউজ করে। তার মধ্যে একান্তই রবির একটা। রবি নিজের কম্পিউটারে বসে গেল। পাশের কম্পিউটারে অরণিকে বসতে বলল। অরণিও বসে গেল। রবি কিছু কোডিং অরণিকে বুঝিয়ে দিল। যদিও অরণির এই কোডিং দিয়ে তেমন কিছু করতে পারবে না। রবি অরণিকে আগে থেকেই সাবধান করলো যে কোনো জায়গায় নর্মাল কোডিং না বসায়। অরণিও নিজের মতো কিছু কোড সাজাতে বলল। অরণি তাই করলো। তারপর দুজন একসাথে কাজ শুরু করলো। রবির মূল লক্ষ্য এর পেছনে আছে, আর সেটা হলো রাশিয়ান হ্যাকার বা অন্য দেশের হ্যাকারদের দ্বিধায় ফেলে দেওয়া। এই সিস্টেমে রবির এমনভাবে বানাতে যাবে সবাই মনে করে যে এই সিস্টেমের পেছনে যে আছে সে এইসব করছে, আর কে এইসব করেনি। রবি কাজ করছে, মাঝে মধ্যে একটা করে চকলেট গালে দিচ্ছে। অরণিও নিজের মতো কোডিং বসাচ্ছে। পুরো একটা সিকিউরিটি দেয়াল তৈরি হবে। কথায় আছে, পুরনো খেলোয়াড় কৌশল বেশি জানে। রবিও নিজের মতো করে পুরো সিস্টেম সাজিয়ে নিল। রবি কম্পিউটার স্ক্রিনে নিচের দেখে রাত 1:30 বেজে গেল। কাজ করতে করতে কখন যে এত রাত হলো বুঝতেই পারেনি। অরণি তখনও কম্পিউটারের কোডিংয়ে বসিয়ে যাচ্ছে, কিন্তু রবি যে পুরো সিস্টেম শেষ করে ফেলেছে সেটা অরণি বুঝতেও পারেনি। রবি অরণির সাথে একটা চালাকি করেছে। অরণিকে যে সিস্টেমের কোড বসাতে বলল সেটা অন্য সিস্টেম, আর রবি যেটা করেছে সেটা আলাদা। মানে রবি নিজের সিস্টেম একান্তই নিজের করেছে, যেখানে নিজের পাকে ও অল্প সময়ের জন্য বিশ্বাস করা যায় না, সেখানে এত বড় একটা সিস্টেম অরণিকে দিয়ে করানো একান্তই বোকামি। অরণি এখনও এতটা এক্সপার্ট হয়নি যে সিস্টেম বানাতে যাবে। রবি অরণিকে বলল, কি হলো, তোমার এখনো শেষ হয়নি? আরেকটু বাকি আছে। তুমি উঠে গেছো কেন? আমার তো শেষ। শেষ মানে? তুমি আর আমি তো একটা কাজই করেছি। দেখো, তুমি এখনো বলতে গেলে নতুন, এত কিছু তুমি বুঝবে না, তাই আমি তোমাকে একটা সিস্টেম বানাতে দিলাম, আর আমি আলাদা একটা সিস্টেম বানালাম। আর দেখো, তুমি এটাই ধরতে পারোনি। যেখানে এটা ধরতে পারোনি সেখানে এত বড় একটা কাজ কিভাবে তুমি ধোকা দিছো তুমি আমাকে। অরণি এই বলে চেয়ার থেকে উঠে রবির বুকে কিল মারতে শুরু করলো। রবি থামানোর চেষ্টা করছে, কিন্তু অরণি মেরেই যাচ্ছে। রবি অরণিকে কোনোভাবে থামাতে পারছে না, তাই এবার রবি অরণিকে নিজের বুকে চেপে ধরলো। অরণি এবার কিছুটা শান্ত হলো। রবির বুকে মাথা ঠেকালো।
রবির হার্টবিট অরণি শুনতে পাচ্ছে। অরণি আচমকায় রবির বুকে চুমু খেলো। রবিও অরণির কপালে চুমু দিয়ে অরণিকে কোলে তুলে নিয়ে 4 পা হেঁটে বিছানায় শুইয়ে দিল। বাকিটা ইতিহাস। সকালে দুজন গোসল করে নিল। রবি নিজের ফোন হাতে নিয়ে দেখে রাশেদ 2টা কল দিয়েছে। রবি কল করলো রাশেদকে। রাশেদ কল ধরতেই রবি কিছু বলতে যাবে তার আগেই রাশেদ বলল, কাল ডার্ক সাইটে কেউ ভাইরাস দিয়ে আমাদের একটা সাইট স্লো করে দিয়েছে। আমি তখন কাজ করছিলাম তো বুঝতে পারলাম। কি বলিস? কখন হলো এটা? রাত 3টা নাগাদ। ওকে, আমি দেখছি বিষয়টি। রবি ফোন কেটে দিল। সকালে নাস্তা করে আবারও কম্পিউটারের সামনে বসে পড়ল। ডার্ক সাইটগুলোতে দেখে নতুন কোনো হ্যাকার এই ভাইরাস ছেড়েছে। রবি দেরি না করে ওই হ্যাকারকে খুঁজে নিল। যদিও একটু সময় নিয়ে খোঁজা লাগলো, কিন্তু তা আর কত। রবি নতুন হ্যাকারের কম্পিউটার থেকে শুরু করে সব সাইট চেক করে দেখে যদি বিপজ্জনক বা লাভজনক কিছু পায়। কিছু সময় খুঁজে তেমন কিছু না পেয়ে সব সাইট নষ্ট করে দিল আর কম্পিউটারে ভাইরাস দিয়ে সব কিছু নষ্ট করে দিল। রবি চায় না কেউ তার সাথে টক্কর দিতে পারুক। কাজ শেষ করতে করতে প্রায় 11টা বেজে গেল। রবি নিজের ফোনটা পকেটে নিয়ে বেরিয়ে পড়ল। যদিও অসময়ে কোথাও যায় না, কিন্তু সারাদিন ঘরে বন্দি হয়ে থাকতে আর কত ভালো লাগে। রবি একটা বিষয় লক্ষ্য করলো, কেউ তাকে আজ কয়েকদিন ধরে ফলো করছে। রবি রাশেদকে বিষয়টি বললে রাশেদ ওই লোকের ওপর নজর রাখা শুরু করে। এইভাবে চলল আরও 3 মাস। আজ রবি বাসায় ফিরে দেখে সবাই মুখ কালো করে আছে। মায়ের চোখে পানি। আপুও হয়তো কেঁদেছে, চোখ ফোলা ফোলা। অরণ্যও কেঁদেছে, সেটা বোঝাই যাচ্ছে। রবি তাড়াতাড়ি তাদের সামনে গিয়ে জিজ্ঞাসা করলো কি হয়েছে। কেউ কথা বলছে না। মাঝখান থেকে আপু বলে উঠল, হ্যাপিকে কেউ কিডন্যাপ করছে স্কুল থেকে আসার পথে। কি? ওকে কেন কিডন্যাপ করবে কেউ? তোর জন্য করেছে। আমার জন্য মানে? কয়েকদিন আগে তুই কারো হ্যাকিং সাইট আরও কি সাইট যেন নষ্ট করে দিছিস, আর ওই সাইটগুলোর কতগুলো তুই নিজের করে রাখছিস। তাই তারা ফোন দিয়ে বলল ওই সাইটগুলো ফিরিয়ে দিতে। কি বলো এসব? তারা কিভাবে ছাড়লো হ্যাপি আমার বোন? আমি কি জানি? তোরা কি চুপ করে বসে থাকবে? চুপ তো থাকবে না, কিন্তু তারা তো আমাকে ডার্ক সাইটে খোঁজার কথা। আমার ক্ষতি করতে চাইলেও সেখানেই করার কথা। তাহলে তারা কিভাবে আমার বাসার ঠিকানা পেল? কে বা দিল? রবি কথা বলতে বলতে অরণ্যের পাশে থাকা চেয়ারে বসে যায়। কি হয়েছে এইসব বুঝতে পারছে না সে। কয়েকদিন আগেই তাকে সহ রাশেদ মাহমুদকে একসাথে কিডন্যাপ করলো। আটকে রাখতে পারেনি। আজ আবার ছোট বোনকে কেউ আবার ফলো করছে কয়েকদিন ধরে। হচ্ছেটা কি? কিভাবে তারা জানছে আমার গতিবিধি? কিভাবে? রবির চোখ বন্ধ। 10 দিন ধরে কোথায় কি হয়েছে ভাবতে শুরু করলো। 1 ঘন্টা মতো পরে চোখ খুলল। রবি এখন কিছু বুঝতে পারছে। অনেক দিন ধরে কেউ তাকে ফলো করছে, তবে নির্দিষ্ট কেউ না। পাল্লা বদল করে ফলো করছে যাতে সন্দেহ না হয়। কেউ পার্কে, কেউ বাজারে, কেউ বাসার কাছে ফলো করে যাচ্ছে। সবার মধ্যে কমন একটা জিনিস, সেটা হলো সবাই কালো চশমা পরে, যাতে বুঝতে না পারে কাকে ফলো করছে। রবি এখন বুঝতে পারলো তার বাসায় কেউ কিছু রেখে গেছে, নয়তো পরিবারের কেউ তার পেছনে গিয়েছে। রবি খুব ভালো করে বুঝতে পারছে যদি বাসার কেউ তার খারাপ চায়, সেটা কে হতে পারে। রবি আপুর থেকে কিডন্যাপারের ফোন নাম্বারটা নিল। রবি গিয়ে কম্পিউটারে বসে পড়ল আর নাম্বারের লোকেশন বের করার চেষ্টা করলো, কিন্তু না, নাম্বারটার লোকেশন নেই। রবির বুঝতে বাকি নেই খুব বড় কোনো প্ল্যান করেছে তারা। রবিও এখন নিজের মতো করে প্ল্যান করবে কিডন্যাপারকে ধরতে। রবির আপু আর অরণির ফোন, বাসার ফোন সবগুলো ফরওয়ার্ড করে নিজের নাম্বারে করে নেয় আর ফোনের এমন একটা সিস্টেম করে দেয় যাতে কারো কল আসার সাথে সাথে যেন তার লোকেশন বের হয়ে যায়। রবি রাশেদকে ফোন দিয়ে দেখা করতে বলল আর মাহমুদকে কম্পিউটারের সামনে বসতে বলল আর দুজনকে হ্যাপির কিডন্যাপের কথা জানালো। রবি বিকেল থেকে নিজের ফোনটা নিয়ে পার্কে গেল। রাশেদ আগের থেকেই বসেছিল। রবি যেতেই রাশেদ দাঁড়িয়ে গেল। রবি রাশেদকে জিজ্ঞাসা করলো, কেউ তাকে ফলো করছে নাকি? না, এতদিন যারা ফলো করেছে তাদের কেউ আজ নেই। আমিও দেখছি সেটা, কিন্তু এখন হ্যাপিকে কিভাবে খোঁজ পাবো বল? সাইটগুলো ফিরিয়ে দেয়, তাহলে হয়তো পাবি।
পাগল হয়ে গেছিস নাকি? এই সাইটগুলো ফিরিয়ে দিল আরও কতজনের প্রাণ যাবে বুঝতে পারছিস? তাহলে কি করবি এখন? একটা কাজ করতে পারি। কি সেটা? আমরা যার কম্পিউটার আর সাইট নষ্ট করলাম তার বাসার লোকেশন আমার কাছে আছে। আমার মনে হয় তার কাছে গেলে আমরা কিডন্যাপারকে পাবো। যদি না পাস তাহলে সময়ের সাথে হ্যাপির জীবনও নষ্ট হতে পারে। আচ্ছা, একটা কাজ কর, গুপ্তচরদের খবর লাগা, তাদের সবাইকে হ্যাপির ছবি পাঠিয়ে দেই আর বল তাদের ছবির মেয়েটা কোথায় জানতে পারলে কয়েকটা ছবি তুলে পাঠিয়ে দিতে বল। তবে তো অনেক সময় লাগবে। ওই শোন, বোন হয় আমার এত সময় নাই, যা বলছি আধ ঘন্টার মধ্যে হওয়া চাই, ততক্ষণে আমি আসছি। রবি এই বলে যে উঠে যেতেই রাশেদ বলল, ওই যাবি এখন? ভিকটিমের কাছে ওর ফোন থেকে ভিডিও পাইছি, সেটা দিয়ে ওর সাথে কথা বলবো। আর যদি সোজা আঙুলে কাজ না হয় তো? রবি আর বলার দরকার পড়েনি, কারণ রাশেদ ভালো করেই জানে বোনের জন্য রবি কি করতে পারে। রাশেদ ঠায় দাঁড়িয়ে আছে দেখে রবি বলল, কি হলো, যা তাড়াতাড়ি কাজে লেগে পড়। রাশেদ চলে গেল। রবি বাসায় গিয়ে অনেক দিন পর প্রিয় বাইকটা বের করলো। অরুণী জানতই না রবির বাইক আছে। রবির নিজের মতো করে রেডি হয়ে নিল, প্রয়োজনীয় সব নিল, ভিকটিমের লোকেশনের দিকে চলতে লাগলো। দীর্ঘ 1 ঘন্টা পর রবি 10 মিনিট পাড়ি দিল। ভিকটিমের বাসায় পৌঁছে নিজের ফোন থেকে মাহমুদকে একটা মেসেজ দিল। তারপর গেল রবি ভিকটিমের বাসার গেটে, দারোয়ান আটকে দিল। রবি বলল ভিকটিমের নাম জানে না, ডার্ক সাইডে যে নামগুলো থাকে সেগুলো ফেক না হয়। তাই রবি দারোয়ানকে একটা ছবি দেখিয়ে জিজ্ঞাসা করলো, এর নাম কি? আমি ওর কাছে যাচ্ছি। স্যারের নাম জানেন না, কিভাবে যাবেন স্যারের কাছে? দেখুন, উনি আমাকে আসতে বলেছে। রবি আর কিছু বলার আগে মাহমুদ ফোন দিল। রবি ফোনটা ধরতেই ভিকটিমের নাম জেনে গেল। রবি কাছে এত সময় ছিল না যে তার নাম কি জানার পেছনে সময় দিবে। তাই মাহমুদকে মেসেজ দিয়ে রবির লোকেশনের সামনে বাড়ির সবার নাম জেনে নিল। সাথে আড়ালে থাকা লোকজনকেও সচেতন করে রাখলো। রবি দারোয়ানকে নাম বলে ভেতরে চলে গেল। তারা নাকি দোতলায় থাকে। রবি দেরি না করে দোতলায় গেল। রবি পাশে একজনকে পেয়ে জিজ্ঞাসা করলো ওর বাসা কোনটা। ভাড়া বাসায় আছে, তাই একটু কষ্ট হচ্ছে। রবি তার বাসা কোনটা জেনে নিয়ে দিল কলিং বেলের চাপ। একটু পর যে না দরজা খুলল, রবি সেই মানুষটাকে দেখে অবাক। সে আর কেউ নয়, জান্নাত, যে ভারত আর চীনের এজেন্ট। রবি তাকে আগের থেকেই চিনত, 2 দেশের জন্য একসাথে কাজ করে। ডাবল এজেন্টকে এখানে দেখে রবি অবাক হয়ে গেল। যদিও রবির মুখে মাস্ক থাকায় জান্নাত রবিকে চিনতে পারেনি। রবি ভিকটিম নিশাদের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করলো সে বাসায় আছে কিনা। জান্নাত আছে বলল। রবিকে ভেতরে যেতে বলল। রবি গিয়ে সোফায় বসলো। তখনও নিশাদ আসেনি। ডার্ক সাইডে নিশাদের নাম ছিল তামজিদ, কিন্তু প্রকৃতিক নাম নিশাদ। রবি অপেক্ষা করছে সে আসার জন্য। একটু পর আসলে রবি নিজের মাস্ক খুললো। জান্নাত হঠাৎ খেয়াল করে চমকে উঠল। যখনই জান্নাত কিছু বলতে যাবে তার আগেই রবি কিছু ইশারা করলো। এটা হয়তো জান্নাতের জন্য একটা বড় সড় হুমকি ছিল। রবি নিশাদকে বলল, ভাই, একটা ভুল হয়ে গেছে। কে তুমি, আর কি ভুল করছো? ভাই, আমি ছোট একজন হ্যাকার। কয়েকদিন আগে কতগুলো হ্যাকার আমাকে সহ নিয়ে আপনার কিছু সাইট হ্যাক করেছে, আর তারা সেখানে দেখিয়েছে আমি একাই এসব করেছি। ভাই, আপনার লোকেরা আমার ছোট বোনকে তুলে নিয়ে গেছে। ভাই, আমি ভুল করেছি ওই হ্যাকারদের সাথে কাজ করে। আপনার ভিডিও আমার কাছে আছে, আমি ভিডিওটা আপনাকে দিয়ে দেব। আপনি শুধু আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দিন ভাই। রবির কথাগুলো এমনভাবে বলল যেন রবির কোনো ক্ষমতাই নেই। একদম অন্য সাদাসিধা 10টা মানুষের মতো কথাগুলো শুনে নিশাদ হেসে উঠল। পাশ থেকে জান্নাত বলে উঠল, কিসের ভিডিও? জান্নাতকে নিশাদ অন্য রুমে যেতে বললে সে চলে যায়। নিশাদ রবিকে বলল, কিরে, তুই কি আমাকে বোকা মনে করিস? এসব তুই করছিস, তোর বোনকে তো আর পাবি না। দেখেন ভাই, আপনার ঝামেলা আমার সাথে, আমার বোনকে ছেড়ে দেন। আমি জানি না তোর বোন কোথায়। একটু আগে বললে পাবো না, এখন বলছেন জানেন না। জানি, বলবো না। আমার সব এখন আমাকে দিয়ে যাবি এখান থেকে, না হয় তুই বের হতে পারবি না। ভাই, শেষবারের মতো বলছি, আমার বোন কোথায় বলেন। রবির কথা বলতে দেরি নিশাদ রবির কলার ধরতে দেরি করেনি।
রবি তারপরও নিজেকে শান্ত রেখে জিজ্ঞাসা করলো তার বোন কোথায়, কিন্তু নিশাদ বলে না। রবির মাথা গরম হতেই দেরি করেনি লাথি মারতে। এক লাথিতে নিশাদ সোফা থেকে উল্টে পড়ে দেয়ালে লেগে গেল। পাশের রুম থেকে জান্নাত দৌড়ে আসলো। জান্নাত কখনোই রবির ভয়ঙ্কর রূপ দেখেনি, আজ দেখতে চলেছে। রবি সোফা থেকে উঠে নিশাদের কলার ধরে উঠিয়ে কয়েকটা ঘুষি বসিয়ে দিল। এগুলো কোনো সাধারণ ঘুষি ছিল না, বক্সিংয়ের সবচেয়ে শক্তির ঘুষি ছিল। এই ঘুষির কাউকে 5 থেকে 7টা মারলে সে মারা যাবে। রবি 3টে ঘুষি মারার পরই যখন আবারও মারতে যাবে, জান্নাত পেছন থেকে ফুলদানি নিয়ে রবির মাথায় বাড়ি মারল। রবির মাথায় ফুলদানির আঘাতে তেমন কিছু হয়নি। রবি যখনই পেছনের হামলাকারীকে আঘাত করতে যাবে, জান্নাতকে পেছনে দেখে নিজেকে কন্ট্রোল করে। মেয়েদের গায়ে রবি হাত তোলে না, আর যদি কেউ বারবার ঝামেলা করে তাহলে সোজা তাকে ওপরে পাঠিয়ে দেয়। জান্নাতকে দেখে নিশাদের কলার ধরে যখনই আবারও মারতে যাবে, জান্নাত আবারও হামলা করে বসলো। রবি তৃতীয় সুযোগ না দিয়েই কোমরে থাকা পিস্তল বের করে জান্নাতের কপালের মাঝ বরাবর শুট করে দিল। নিশাদ এবার ভীষণই ভয় পেয়ে গেল। নিশাদ পালাতে চাইলে রবি তার পায়ে শুট করে রক্তমাখা পায়ে সে নিচে বসে যায়। রবি আবারও তাকে তুলে এনে সোফায় বসায় আর জিজ্ঞাসা করে তার বোন কোথায়। বলবো না, তুই আমার বোনকে মেরে ফেলছিস, আমি তোর বোনকেও বাঁচতে দিব না। ওটা তোর বোন? হ্যাঁ, জান্নাত আমার বোন। ওটা তোর বোন না, তোর বোনকে মেরে ফেলে এই মেয়ে তোর বোনের জায়গা নিয়েছে। কি বলছিস এসব? যা শুনছিস সেটাই ঠিক। এই মেয়ে তোর বোনকে মেরে ফেলেছে, আমি তাকে মেরেছি, তোর লাভই করেছি রে। এখন আমার বোনকে ছেড়ে দে। আমি বিশ্বাস করি না ও আমার বোন নয় সেটা। শোন, তোর বোন কানাডায় গেছে পড়াশোনা করতে, কিন্তু এই মেয়ে তোর বোনের ভালো ফ্রেন্ড ছিল, সব কিছু জানতো তোদের ব্যাপারে। এই মেয়ে এজেন্ট আর তোর বোন ছিল কোনো সিঙ্গার। আর তোকে এত বোঝানোর মতো সময় নাই। বল আমার বোন কোথায়, নয়তো তোকে এখানেই মেরে দেবো। আমি জানি তুই আমাকে এমনিও বাঁচতে দিবি না। আমি যখন বাঁচবো না, তোর বোনও বা ওদের কাউকেই বাঁচতে দিব না। রবি বুঝতে পারলো সোজা আঙুলে ঘি উঠবে না। রবি এমন একটা ঘুষি মারল যাতে নিশাদ অজ্ঞান হয়ে যায়। নিশাদ জ্ঞান হারালে রবি তাকে ওই সোফায় ভালো করে বেঁধে নেয়। তারপর বাসা থেকে লবণ মরিচ খুঁজে বের করে নিশাদের মুখে প্লাস্টার লাগিয়ে দেয় যাতে চিৎকার করতে না পারে। ইলেকট্রিক শক দিতেও সব রেডি করে। সোফার সাথে সেট করা টেবিলের থেকে পানি নিয়ে নিশাদের জ্ঞান ফেরায়। নিজেকে বন্দি অবস্থায় দেখে নিশাদ আরও ভয় পেয়ে যায়। তার থেকে বেশি ভয় পেল সামনে থাকা মানুষটাকে দেখে। না, সে আর আগের মতো রবি নয়, এখন আর্কের পোশাকে পরে সামনে বসে আছে। রবিকে এই অবস্থায় দেখবে নিশাদ কখনোই ভাবেনি। মুখে প্লাস্টার থাকায় নিশাদ চাইলেও কিছু বলতে পারছে না। রবি একটা চাকু বের করে নিশাদের হাতে কলম দিয়ে লেখার মতো কিছু লিখেছে, আর নিশাদ ব্যথায় চিৎকার করছে, কিন্তু তার এই চিৎকার বাইরে আসে না। রবি এবার লবণ আর মরিচ একসাথে মিশিয়ে ওর হাতে কাটা অংশগুলিতে লাগিয়ে দিল। রবির এমন হিংস্রতা যেন নিশাদের কষ্ট আরও কয়েক গুণ বাড়িয়ে তুলল। প্রায় আরও 10 মিনিট এমন কষ্ট দিয়ে যখন শক দিতে যাবে, তার আগেই নিশাদ অজ্ঞান হয়ে গেল। রবি দেরি না করে আবারও তার জ্ঞান ফেরালো। আজ নিশাদের সব পাপের কথা মনে পড়েছে। কত মেয়ের জীবন কেড়ে নিয়েছে ব্ল্যাকমেল করে, কতজনকে বিছানায় নিয়েছে, কত মানুষের টাকা লুট করেছে। আজ সব তার একে একে মনে পড়ছে। কথায় আছে মৃত্যুর আগে সব পাপের কথা মনে পড়ে। তাই ভয়ে মানুষের কাতর হয়ে বাকি সব কিছু সাময়িক সময়ের জন্য ভুলে যায়। আজ নিশাদেরও তাই হয়েছে। রবি শক দিতে যাওয়ার আগেই নিশাদের চোখ দিয়ে ঝর্ণার মতো পানি আসতে শুরু করলো। এবার হয়তো সে বলবে রবি যা জানতে চাইবে। রবি তার মুখের প্লাস্টার খুলে দিল। আর কে? ভালো করে কথা বলতে পারছে না নিশাদ, কিন্তু কষ্ট হলেও আর কে বলে যাচ্ছে। অবশেষে নিশাদ মুখ খুলল। এই দিল হ্যাপি কোথায়? নিশাদ এই পর্যন্ত অনেক খারাপ কাজ করেছে, সব কিছুর জন্য তাকে শাস্তি দেওয়া দরকার। নিশাদকে একটা ব্যাগে ভরে সোজা রবি বাইকে ঝুলিয়ে রাশেদের একটা বাসায় নিয়ে আসলো। না, এটা রাশেদের থাকার বাসা নয়। যত অপরাধী আছে সবাইকে এইখানে এনেই তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হয়।
রবি নিশাদকে একটা রুমে রেখে হ্যাপির লোকেশনের দিকে যাচ্ছে। রাশেদকেও এই লোকেশন দিয়ে দিয়েছে। দুজনে একসাথে মিশনে যাবে। আর তৃতীয় ব্যক্তি মানে মাহমুদ কম্পিউটারের সামনে বসে রবির লোকেশনের চারপাশে থাকা সিকিউরিটি ক্যামেরা হ্যাক করে কোথায় কি আছে বলবে। রবি আর রাশেদ দুজনই মাহমুদের সাথে কানেক্ট আছে। মাহমুদ যা বলবে দুজন একসাথেই শুনতে পাবে। রবি আর রাশেদ নিজেদের পিস্তল বের করে লোকেশনের পাশে দাঁড়িয়ে আছে। অবশ্য এখানে কোনো পোলাপান আনেনি, দুজন একাই আছে। কিন্তু অদৃশ্যভাবে কিছু পোলাপান স্নাইপার নিয়ে আছে, সেটা রবি আর রাশেদ ভালো করেই জানে। একটু ইশারায় তাদের কাজে লাগিয়ে দিতে যথেষ্ট। রবি পুরনো বিল্ডিংয়ের সামনে গিয়ে দেখে দুজন হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। দেরি না করে রবি আর রাশেদ তাদের শ্যুট করে দিল। গেট একটু করে খুলে দেখে ভেতরে দরজার কাছে আরও দুজন। বিল্ডিংয়ের ওপর পাহারা দিচ্ছে 3 জন। আর বিল্ডিংয়ের ভেতরে অনেকেই পায়চারি করছে। এদের কাউকে মারলে বাকিরা দেখবে, গোলাগুলি শুরু হবে। ভেতরে থাকা হ্যাপির ক্ষতি হতে পারে। নিজের বোনের ক্ষতি হোক এমন কিছু রবি করতে পারে না। রবি মাহমুদকে বলল স্নাইপার নিয়ে রবির যে লোকগুলো আছে তাদের টার্গেট ঠিক করে দিতে। রবি বলে দিল বাইরে আর ছাদে যারা আছে সবাইকে একসাথে মারতে হবে। ছাদে যারা আছে তাদের রবির লোকেরা মারবে, আর সামনে যে 2 জন আছে তাদের রবি আর রাশেদ মেরে দেবে। সাথে ভেতরে যারা পায়চারি করছে তারা কাউকে পড়ে যেতে দেখলে ভেতরে বসে থাকবে না। তারাও যখন বাইরে চলে আসবে আর বাইরে কেউ আসলে সে যেন ভেতরে ফিরতে না পারে। স্নাইপারের বুলেট যেন তার শরীরে ফুটো করে দেয়। যে প্ল্যান সেই কাজ। সবাই নিজের টার্গেট ঠিক করলো। মাহমুদ সময় গুনছে। যখনই সময় গণনা শেষ হলো সাথে সাথেই সবাই একই সাথে শ্যুট করলো। সবাই একই সাথে পড়ে গিয়ে একটু জোরে শব্দ হলো। ভেতরে পায়চারি করা লোকগুলোর থেকে 2 জন বাইরে আসলো। রবি আর রাশেদ তখনই দরজায় দুপাশে চলে গেল। দুজনকে বাইরে আসতে দেখে পেয়ে সাথে সাথে দুজনের মুখ চেপে ধরে ঘাড় মোটকে দিল। আস্তে করে দুজনকে মাটিতে বসিয়ে দিল। ভেতরে মাত্র 3 জনকে দেখা যাচ্ছে। তারা ছাড়া আর থাকতে পারে মনে হচ্ছে না। তাই মাহমুদকে বলল পেছনের অবস্থা কেমন দেখতে। মাহমুদ জানালো বাইরেও 3 জন আছে। পেছনের দরজার পাশে আছে 1 জন, আর ভেতরে আরও 5-7 জনের মতো আছে। ভেতরে মোট আরও 10 জনের মতো আছে। রবি আর রাশেদ সামনের দিকে না গিয়ে পেছনে গেল। পেছন দিকে বাইরে থাকা 2 জনকে মেরে দিল। দরজায় থাকা লোকটাও বাইরে আসতে শ্যুট করে দিল। কিন্তু সমস্যা একটা হয়ে গেল। ভেতর থেকে একজন রাশেদকে দেখে ফেললো আর রাশেদকে লক্ষ্য করে শ্যুট করলো। ভাগ্যিস বুলেটটা গিয়ে গাছে লাগলো। ভেতরে বুঝতেই যখন পেরেছে তখন বাইরের থেকে লাভ নেই। যতই ঝুঁকি থাকুক আগে ভেতরে যাওয়া দরকার। রবি দেরি না করে ভেতরে চলে গেল। সামনে থাকা 2 জনকে শ্যুট করে দিল। যখনই রবি আরেকজনকে শ্যুট করতে যাবে রাশেদ রবিকে ধাক্কা দিল। বুলেটটা গিয়ে দেয়ালে লাগলো। রবি যাকে শ্যুট করতে চাইলো সে নিজের লোকেদের 2 জনকে মেরে দিল। রাশেদ আরেকজনকে শ্যুট করে দিল। ভেতরে এখন পিস্তল নিয়ে 3 জন দাঁড়িয়ে আছে। রবি আর রাশেদ ছাড়া যে তৃতীয় জন আছে সে আর কেউ নয়, রাশেদেরই একজন। রবি রাশেদের ধাক্কা দেওয়াটা বুঝতে পারছিল, তাই আর কিছু বলেনি। সোজা রাশেদের লোকটাকে গিয়ে জিজ্ঞাসা করলো তাকে, হ্যাপি কোথায়? ভাই, আপনি যে ছবিটা দিয়েছিলেন সেই মেয়েটি এখানে নেই। নাই মানে কোথায় সে? ভাই আমি বলছি আপনি শান্ত হন। রবি মাথা এমনিতেই গরম আছে, তার উপর এই শান্ত হওয়ার কথা যেন আরও মাথা খারাপ করে দিচ্ছে। রবি চিৎকার করে বলল, বল আমার বোন কোথায়? ভাই এখানে আপনার বোন নেই, তবে এখানে আরও অনেকে আছে। অনেকে আছে মানে? ও তো শুধু হ্যাপিকে কিডন্যাপ করেছে। না ভাই, অনেক মেয়েকে কিডন্যাপ করেছে অলরেডি। এখানে 20 জন আছে। অন্য আরও একটা জায়গায় আছে, ওখানে আরও 30 জন মতো থাকবে। আর আজকে সন্ধ্যায় 7টায় একটা প্লেন যাবে সব কিডন্যাপ করার মেয়েদের নিয়ে। তাদের দুবাইয়ে পাচার করে দিবে। কি পাচার করবে? না, এটা কোনোভাবে হতে দেওয়া যাবে না। বল তাদের দ্বিতীয় জায়গা কোথায়? এখান থেকে 30 মিনিট দূরে। কোথায়? চল এখন। এখানে থাকা মেয়েদের কি করব? এক কাজ কর, তুই এদের নিয়ে ফিরে যা, আমি যাচ্ছি দ্বিতীয় জায়গায়। না, তুই একসাথে যেতে পারবি না।
আমিও যাব। রবি জানে রাশেদ একা তাকে যেতে দিবে না, তাই রবি সহ সেখানে থাকা সব মেয়েদের বদ্ধ রুম থেকে বের করে আনলো। যখনই দরজার বাইরে এসে দাঁড়ালো, হঠাৎই সামনের বিল্ডিংয়ে কেউ শ্যুট করলো। লক্ষ্যটা হয়তো রবির বা কিংবা রাশেদের দিকে ছিল। বুলেটটা এসে রবির পাশে থাকা একটি মেয়ের হাতে লেগেছে। বুলেটটা হাত ভেদ করে বেরিয়ে গেছে। রবি নিশ্চিত হয়ে গেল এই বুলেটের কোনো স্নাইপার থেকে বের হয়েছে। রবির সামনে থাকাতেই দেখে সামনের বিল্ডিংয়ের ৩য় তলা থেকে একটা লোক স্নাইপার নিয়ে নিচে পড়ে যাচ্ছে। না, সে নিজে থেকে পড়ছে না, পাশাপাশি রবির অদৃশ্য স্নাইপারধারীরা তাকে শ্যুট করেছে। নিচে পড়তেই দেখে তার বুকে 6টা বুলেট। রবির সাথে থাকা রাশেদের লোকটাকে জিজ্ঞাসা করলো, স্নাইপার ধারীটা কে? নিশাদের লোক, খুব স্পেশাল শ্যুট করাতে। আচ্ছা চলো, তাড়াতাড়ি দ্বিতীয় জায়গায় যেতে হবে। চলেন ভাই। নাম কি তোমার? দুর্জয়। ওকে চলো। রবি, রাশেদ, দুর্জয় 3জন মেয়েগুলিকে নিয়ে একটা গাড়িতে উঠল। রবি ফোন দিতে তার কিছু লোককে আসতে বলল। একটু পর তারা গাড়ি নিয়ে চলে আসলো। মেয়েগুলিকে রবি নিজের লোকেদের কাছে দিয়ে বলল রবির কোনো গোডাউনে নিয়ে যেতে। রবি, রাশেদ আর দুর্জয় চলল হ্যাপিকে আনতে। আগের মতো গিয়ে দেখে সেখানেও অনেকগুলো লোক পাহারা দিচ্ছে। দুর্জয়কে ভেতরের লোকগুলো চেনে, সবাই জানে দুর্জয় তাদের লোক। রবি দুর্জয়কে ভেতরে পাঠিয়ে দিল, সাথে বলল যেন ভেতরে থাকা মেয়েগুলোর কারো ক্ষতি না হয়। দুর্জয় ভেতরে চলে গেল। ভেতরে কি হচ্ছে সব রবি শুনতে পাচ্ছে। দুর্জয় রবির সাথে ফোনে কানেক্ট। আগের মতোই রবি আর রাশেদ বাইরের লোকেদের শ্যুট করে দিল। ভেতরে যেতেই রবি আর রাশেদকে লক্ষ্য করে ভেতরের লোকগুলো পিস্তল ধরে। পেছন থেকে দুর্জয় তাদের শ্যুট করে। ভেতরে থাকা সব মেয়ে চিৎকার করতে শুরু করে। রবিকে দেখে হ্যাপি দৌড়ে এলো। সবার সাথে সাথে হ্যাপিও কাঁদছে। না, এই কান্না ভয়ে নয়, তার ভাইকে দেখে সুখের কান্না। রবিকে দেখে দৌড়ে হ্যাপি জড়িয়ে ধরলো, কেঁদে কেঁদে বলছে, এত দেরি করলে কেন? জানো ওরা কত খারাপ? ওর যারা চিৎকার করতে চেয়েছে তাদের মেরেছেও। আর কাউকে ভয় পেতে হবে না, আমি আছি তো। ভাইয়া, এখানে আরও একটা লোক ছিল, সে এখানে নেই। আর একটু আগে একটা গাড়িতে করে অনেকজনকে কোথাও নিয়ে গেছে। নিয়ে গেছে? তারা অনেক কান্না করছিল, সবার মুখ বাঁধা ছিল। আচ্ছা আমি দেখছি তারা কোথায় যেতে পারে। রবি সবাইকে বের করে একটা গাড়িতে তুলে দিল। সবাইকে ঠিক আগের মতোই রবির দেওয়া ঠিকানায় নিয়ে গেল। হ্যাপি সহ সবাই সেখানে। আর রবি, রাশেদ ও দুর্জয় অন্য একটা গাড়িতে করে বের হলো। যাদের পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে তাদের ফেরাতে হবে। দুর্জয় জানে পাচার করার জন্য গাড়িটা কোথায় যাবে। রবি মাহমুদকে ফোন দিয়ে হেলিকপ্টার রেডি করতে বলল। যদিও সত্যি প্ল্যান করে পাচার করা হয় তাহলে ফাইটার জ্যাকেটও লাগবে, তাই সেটাও রেডি করতে বলল। রবির কাছে হেলিকপ্টার আছে, ফাইটার জ্যাকেটের কোনো দরকার হয় না। তাও আত্মরক্ষা আর শত্রু দমনের জন্য 2টো ফাইটার জ্যাকেট কিনেছিল। আজ হয়তো সেগুলো কাজে আসবে। রবি যে একাধারে মাফিয়া, হ্যাকার আর সিক্রেট এজেন্ট সেটা 3জন মানুষ জানে, আপু, রাশেদ আর মাহমুদ। ওরা ছাড়া আর কেউ জানে না রবির এত কিছু। রবি, রাশেদ আর দুর্জয় 3জন চলল বাকি মেয়েদের উদ্ধারে। একটু পর গিয়ে তারা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেল, কিন্তু সেখানে কয়েকজন পাহারাদার ছাড়া আর কেউ নেই। তাদের থেকে দুর্জয় জানতে পারল মাত্র 5 থেকে 7 মিনিট আগেই মেয়েগুলিকে নিয়ে বের হলো, আর তাদের প্লেনে নয় সাগর পথে বোটে করে নিয়ে যাচ্ছে। রবি বুঝতে পারল অনেক দেরি হয়ে গেছে। দুর্জয় কলে ছিল, রবি বলে দিল বোটে গেছে এমন কারো নাম্বার নিতে। দুর্জয় নাম্বার নিয়ে বাইরে এসে রবিকে দিল। রবি নিজের ফোন বের করে লোকেশন ট্যাগ করলো। মাহমুদকে জানালো 2টো হেলিকপ্টারের কথা। 5 মিনিটে লাগবে হেলিকপ্টারে 2টি বোটের লোকেশন পৌঁছতে। রবি, রাশেদ আর দুর্জয় আর একটা ছোট শিপে করে লোকেশনের দিকে যাচ্ছে। কিছুটা আগে বোট ছেড়ে দিয়েছে, এই সাগরের অনেকটা পথ চলে গেছে। রবি, রাশেদ, দুর্জয় গিয়ে যখন এই লোকেশনে গেল সাথে সাথে ওপরে 2টো হেলিকপ্টার চলে এলো। ছোট শিপে রবি, রাশেদ, দুর্জয় আছে, তাই তারা শ্যুট করতে পারছে না। রবির সাথে হেলিকপ্টার থেকে কথা হলো, কাজটা মাহমুদ করেছে, ফোনের কানেক্ট করে দিল। রবি শ্যুট করতে বলাতেই হেলিকপ্টার বোটের ওপর যারা আছে তাদের শ্যুট করে দিল। বোটের ভেতরে যারা ছিল তারা ওপরে চলে এলো।
হেলিকপ্টার দিয়ে শ্যুট করতে চাইলে রবি আর রাশেদ তৎক্ষণে বোটে উঠে যায় আর তারা বাকি লোকেদের একসাথে শ্যুট করে। সবাইকে একসাথে শ্যুট করে ফেলে রাখে। বোটের ভেতরে গিয়ে দেখে দুজন বসে আছে, তাদের হাতেও অবশ্য পিস্তল আছে, কিন্তু তারা আত্মসমর্পণ করেছে। দুর্জয় তাদের দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। রবি বোটের চালকের মাথায় গিয়ে পিস্তল ধরল আর বোট ফিরিয়ে আনতে বাধ্য করলো। বোট পুনরায় ফিরিয়ে এনে সেখানে থাকা সব মেয়েদের নিয়ে রবির দেওয়া নির্দিষ্ট স্থানে পাঠিয়ে দিল। সবাই যেখানে আগের থেকেই আছে। কিডন্যাপিংয়ের সাথে যারা জড়িত সবাইকে রাশেদের মাধ্যমে পাঠিয়ে দিল রাশেদের গোডাউনে, যেখানে তাদের বস নিষাদও আছে। রবি আর দুর্জয় মেয়েদের নিয়ে আসলো। সব মেয়েরা একসাথে একটা বিল্ডিংয়ে অবস্থান করছে এখন। রবি চায় সবাইকে নিজের বাসায় ফিরিয়ে দিতে। পুলিশের হাতে দিতে গেলেও অনেক ঝামেলা হবে, তাই রবি সব মেয়েদের কাছ থেকে তাদের বাসার ঠিকানা আর ফোন নাম্বার নিল। কাজ করতে করতে কখন যে রাত হয়ে গেছে বুঝতেই পারেনি। রাতের বেলা মেয়েগুলোকে ফিরিয়ে দেওয়া ঠিক হবে না মনে করে রবি সবাইকে বলল, শোনো মেয়েরা, তোমরা এখন আর ভয় পাবে না। এত রাতে তোমাদের সবাইকে একসাথে বাসায় ফিরিয়ে দেওয়া সম্ভব না, তবে হ্যাঁ, কাল সকাল হতে তোমাদের সবাইকে বাসায় পৌঁছে দেব। আবারও বলছি, ভয় পাবে না। তোমাদের সবাইকে দুবাইয়ে পাচার করে দিচ্ছিল, কিন্তু আমি আর আমার টিম তোমাদের বাঁচিয়েছি তাদের হাত থেকে। এখানে যে লোকগুলো তোমাদের পাহারা দিবে তাদের বলবে কোনো সমস্যা হলে তোমরা আজ রাতটা একটু কষ্ট করে থেকো, সকালে সবাই নিজের বাসায় ফিরে যাবে। এতগুলো মেয়ের ভেতরে রবি হ্যাপিকে দেখতে পাচ্ছে না। রবি হ্যাপির নাম ধরে ডাকতেই মাঝখান থেকে হাত উঁচু করলো হ্যাপি। রবি তাকে বাইরে আসতে বলল। রবি হ্যাপিকে বাসায় যাওয়ার জন্য হাত ধরতেই হ্যাপি বলল, ভাইয়া আমি যাব না। যাবি না মানে? দেখো এখানে কত মেয়ে, সবাই রাতে কিভাবে থাকবে বলো? এদের এভাবে রেখে আমি বাসায় কিভাবে ঘুমবো বলো? আরে পিচ্ছি বুড়ো বোন আমার, ওদের চিন্তা তোকে করতে হবে না। আমি এখান থেকে বেরিয়ে গেলে ওদের সবার জন্য খাবার আর থাকার ব্যবস্থা করব। আমিও থাকবো তাদের সাথে। কখনো না, আমি তাদের চাই বাসায় এক্ষুনি পাঠিয়ে দিতে, কিন্তু এখন তো সম্ভব না, তাই দিনে পাঠাবো। সবার বাসা তো আর এখানে হবে না, বুঝতে পারছিস, অনেক সময় লাগবে। ভাইয়া তাও আমি এত কথা শুনতে চাই না। বাসার সবাই তোর জন্য কান্না করছে, চল এখন বাসায় যাবি। তাহলে বাকি মেয়েদের বাবা মা কি কান্না করছে না? হ্যাপির কথাগুলো যুক্তি হলেও হ্যাপির বাচ্চামি করছে, যা রবির বিরক্তি লাগছে। কিছুটা রেগে গিয়ে হ্যাপিকে বলল, তাদের চিন্তা তোকে করতে হবে না, চল এখন। ভাইয়া একদম চুপ, কোনো কথা বলবি না, চল এখন। হ্যাপি যেতে না চাইলেও রবি হাত টেনে হ্যাপিকে নিয়ে আসে। বাসায় এসে কলিং বেল দিতেই দরজা খুলে দেয়। অরণি দরজায় দাঁড়িয়েই ছিল। হ্যাপিকে দেখে হাসি দিয়ে বুকে জড়িয়ে ধরল, কিন্তু রবির কেন জানি অরণির হাসিতে মলিনতা দেখালো। হয়তো এটা মনের ভুল, এতক্ষণ কাজের কারণে হয়তো এমন হচ্ছে। হ্যাপি বাসায় ফিরে সবার সাথে কথা বলছে। একটু আগে যেখানে সবাই কান্নায় ভেঙে পড়েছিল, এখন হ্যাপিকে ফিরে পেয়ে সবাই খুশি, সবার মুখে হাসি। রবি গিয়ে ফ্রেশ হয়ে রাশেদ আর মাহমুদকে একসাথে গ্রুপ কল দিল। রাশেদ, যেখানে মেয়েগুলো আছে সেখানে নিরাপত্তা কতটুকু? কেউ আবার হামলা করতে পারবে না তো? না, চাইলেও সেটা পসিবল না। এগুলো যেখানে আছে তার চারপাশে যে বিল্ডিং আছে সেগুলোতে আমার লোক আছে। প্রতি বিল্ডিং এর প্রতিটি তলায় একজন, ছাদে 2 জন করে, আর সবার কাছে স্নাইপারও আছে। সবার হাতে আছে বড় একটা ঘড়ি, যেটা থেকে তারা দেখতে পাবে চারপাশে কার দিকে কি হচ্ছে। গুড, এটা খুব ভালো। তো তারা তো একা সারা রাত জাগতে পারবে না, সেটারও কি ব্যবস্থা আছে? সেটাও ঠিক করা আছে। প্রতি 3 ঘন্টার পর তারা চেঞ্জ করবে, একজনের বদলে অন্যজন আসবে। ওকে, আর মাহমুদ যে মেয়েটির হাতে গুলি লেগেছে, সে কোন হসপিটালে আর কেমন আছে এখন? মেয়েটি ঠিক আছে, গুলি বেরিয়ে গেছে তাই ব্লাড বেশি বের হয়ে গেছে, এখনো অজ্ঞান আছে, সকালে জ্ঞান ফিরবে। মেয়েটির বাবা মা কিংবা আত্মীয়দের খবর দেওয়া হয়েছে? না, তারা তো অজ্ঞান দেখলে অনেক ঝামেলা করবে। তার থেকে ভালো মেয়েটি সুস্থ হোক, তারপর বাসায় গিয়ে দিয়ে আসবো। তাও ঠিক, কিন্তু মেয়েটির পরিবার কোন অবস্থায় আছে কে জানে। ভালো তো আর থাকবে না। আচ্ছা শোন, রাশেদের যে বিল্ডিংগুলোতে মেয়েগুলোকে রেখেছিস আর সিসিটিভি ক্যামেরায় ফুটেজ আমি দেখবো এখন, আর তোরাও চোখ রাখিস। কখন কি হয় বোঝা যায় না, একসাথে এতগুলো মেয়ে পুলিশ জানলেও সমস্যা হবে।
রবির কথা শেষ করেই ফোন কেটে দিল। সারাদিন অনেক চাপের মধ্যে গেল, তাই ক্লান্তিও বেশ চলে আসলো। ডিনার করে রবি ঘুমিয়ে গেল। মাঝরাতে হঠাৎই ঘুম ভেঙে গেল। কিছু অদ্ভুত চিন্তা রবির মাথায় আসছে। নিশাদ তো জানতো না রবি তার কাছে যাবে, তাহলে সব মেয়েদের একসাথে না রেখে আলাদা কেন করলো? আর পাচার তো আরও আগে করে দিতে পারতো, তাও কেন করেনি? হাজারো প্রশ্ন রবির মাথায় ঘুরছে। কি করবে বুঝতে পারছে না। ভাবলো কম্পিউটারে একটু বসা যাক, মেয়েগুলো যেখানে আছে কেমন আছে দেখতে। রবি কম্পিউটার অন করে সিকিউরিটি ফুটেজ দেখছে। সব কিছু ঠিকঠাক আছে। রবি আবারও ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখে অরুণী নেই, হয়তো অন্য রুমে আছে। রবি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রাশেদ আর মাহমুদকে ফোন দিয়ে নিশাদ আর তার লোকেদের যেখানে বেঁধে রাখা হয়েছে সেখানে যেতে বলল। একটু পর রবিও রেডি হয়ে বের হতে গিয়ে দেখে অরুণীর মন খারাপ। রবি বুঝতে পারলো 2-1 দিন ভালো করে কথা হয়নি, তাই হয়তো মন খারাপ। রবি আর দেরি না করে আগেই অরুণীর মন ভালো করতে চাইলো। হাত ধরে টেনে বিছানায় বসালো। বলল, কি হলো, তোমার মন খারাপ কেন? কই আমার মন খারাপ? আমার মন খারাপ না, একদম ঠিক আছে আমি। তুমি আমাকে বলছো তুমি ঠিক আছো? জানি তোমার সাথে ভালো করে কথা হয় না, তাই মন খারাপ। শোনো, আর কয়দিন পর সব ঠিক হয়ে যাবে, সব চলবে আগের মতো। একটু কাজ শেষ করে তাহলেই সব কিছু আগের মতো হবে। শুধু তুমি একটু কষ্ট করে মানিয়ে নাও। আর তাছাড়া তোমার সাথে গল্প করার মতো বাসায় সবাই আছে। আর আমি যখন কাজ করতে বের হই তখন হেসে কথা বলতে পারি না, হাসের সময়ও পাই না। তুমি আপুর সাথে কথা বলো, গল্প করো, ভালো লাগবে। সাবধানে যাও, আর এত ঝুঁকি নিয়ে কিচ্ছু করতে হবে না। তুমি সাবধানে থেকো। কথা বলে রবি অরুণীর কপালে একটা চুমু দিল আর জড়িয়ে নিল নিজের বাহু ডোরে। রবি বেরিয়ে পড়ল অপরাধীকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে। নিজের বাইকটা নিল যাতে তাড়াতাড়ি ফিরতে পারে। সোজা চলে গেল নিশাদের কাছে। রাশেদ আর মাহমুদ আগের থেকে আসছিল। রবি যেতেই তারাও নিশাদকে বেঁধে রাখা রুমে গেল। তারা গিয়ে দেখে নিশাদ অজ্ঞান হয়ে আছে আর তার লোকগুলো আহত, তাই পড়ে আছে। রবি বলল আহতদের প্রাথমিক চিকিৎসা করতে আর নিশাদের জ্ঞান ফেরাতে। নিশাদ ওপরে রবির অনেক রাগ, তাই জ্ঞান ফিরিয়ে রবি উল্টোপাল্টা মারতে শুরু করলো। বাকি লোকগুলোকে অপরাধ স্বীকার করতে থানায় গিয়ে আত্মসমর্পণ করতে বলল। তারা রাজি হয়ে গেল। নিশাদও রাজি হলো, কিন্তু রবি নিশাদকে ছাড়লো না। রবি 3 জন লোক নিশাদের লোকগুলোকে নিয়ে থানায় চলে গেল। এদিকে রবি নিশাদকে মেরে আবারও অজ্ঞান করে ফেলল। রাশেদ আর মাহমুদ দুজনই নিশাদের পাশে দাঁড়িয়ে আছে। রবি বলতে তারা আবারও নিশাদের জ্ঞান ফেরালো। নিশাদের জ্ঞান ফিরতেই বলল, ভাই আমাকে আর কষ্ট দিস না, একেবারে মেরে ফেল। তোকে মেরেই ফেলবো। আগে তোর সব অপরাধ স্বীকার করবি। কয়টা মেয়ে তোর জন্য মরেছে, কয়টা মেয়ের জীবন তুই নষ্ট করছিস, কত মেয়েকে পাচার করছিস, আর কোথায় কোথায় পাচার করছিস। তোর কাছে বন্দি আরও কত মেয়ে আছে, সব বল, তাহলে তোকে মেরে ফেলবো। যদি না বলিস এভাবে কষ্ট দিয়ে মারবো। আমি সব বলছি। তারপর নিশাদ একে একে সব বলে দিল। জবানবন্দি নেওয়ার শেষ হলে রবি নিশাদকে শ্যুট করে দিল। রবি, রাশেদ, মাহমুদ 3 জনই আসলো মেয়েগুলোর কাছে। সবাইকে আজ তাদের বাসায় পৌঁছে দেবে। সকালের খাবারটা সবাইকে খুব ভালো করে খাওয়ানো হলো। যেহেতু অনেক মেয়ে একসাথে আছে, তাই 3টে বাস নিল। মেয়েগুলোর বাসা সিরিয়াল দেখে বাসে তুলল। রবি, রাশেদ, মাহমুদ 3 জনই 3টে বাসে উঠল। রবি বাইকটা রাশেদের গোডাউনে রেখেই দিল। যেহেতু এখানে আরও লোক আছে, তাই কোনো সমস্যা নেই। 3টে বাসে 3 জন উঠে গেল। সাথে প্রতিটি বাসে আরও 2 জন করে লোক নিল, যাতে মাঝপথে কোনো সমস্যা না হয়। একে একে সবাইকে সবার বাসায় পৌঁছে দিল। সন্তান বাবা মা ফিরে খুশি, কত খুশি। আর বাবা মা সন্তান ফিরে পেয়ে আরও খুশি। সবাই রবি, রাশেদ আর মাহমুদ আর যারা মেয়েগুলিকে উদ্ধার করতে কাজ করেছে সবাইকে অনেক দোয়া করছে। সবাইকে বাসায় পৌঁছে দিতে গিয়ে রাত 9টা বেজে গেল। আগেই বলেছিলাম সবাই এক জায়গায়, মেয়ে না কাকে কোথা থেকে তুলে নিয়েছে সেটা নিশাদ ভালো জানে। সারাদিন পরিশ্রম করে আবারও ভালো করে কথা না বলে রবি ঘুমিয়ে গেল। সকালে উঠে গুলি লাগার মেয়েটাকে দেখতে হসপিটালে গেল। এবারও 3 জন একসাথেই গেল। মেয়েটি এখন অনেকটাই সুস্থ, ডক্টর বলল কয়েকদিন বিশ্রাম নিলে ভালো হয়ে যাবে। মেয়েটিকে বাসায় পৌঁছে দিতে রবি, রাশেদ, মাহমুদ একসাথেই গেল। মেয়েটিকে বাসায় ঢুকিয়ে দিয়ে রবি, রাশেদ আর মাহমুদও তার সাথে ঢুকলো। মেয়েটির নাম নাদিয়া।
নাদিয়া বাসায় ঢুকে মা বলে ডাকতেই তার মা অজ্ঞান হয়ে গেল। নিজের মেয়েকে ফিরে পাবে সেটা হয়তো তিনি ভাবতেই পারেনি। নাদিয়ার ডাক শুনে তার বোন দৌড়ে এসে নাদিয়াকে জড়িয়ে ধরলো। এদিকে যে তার মা জ্ঞান হারালো সেটা যেন ভুলেই গেছে। রবি ইশারা করতে রাশেদ গিয়ে টেবিল থেকে পানি নিয়ে নাদিয়ার মায়ের মুখে দিতেই জ্ঞান ফিরল। তিনি নাদিয়া বলে হাউমাউ করে কেঁদে উঠল। যারা কিডন্যাপ হয়েছিল সবাই বাবা মা অনেক কেঁদেছে। নাদিয়ার বোন তন্নিও গিয়ে তার মায়ের পাশে বসলো। নাদিয়াকে তার মা খুব শক্ত করে জড়িয়ে ধরল, যেন মনে হচ্ছে আর কখনো হারাতে দেবে না। এদিকে যে তিনটে মানুষ দাঁড়িয়ে আছে তা যেন ওরা খেয়ালই করেনি। কি আর করার, তিনজন গিয়ে বিপরীতে থাকা সোফায় বসলো। নাদিয়া তার মাকে বলল, জানো মা, এই ভাইয়াগুলো আমাদের বাঁচিয়েছে ওই খারাপ লোকগুলোর হাত থেকে। নাদিয়ার কথা শুনে তবেই ওনারা তাকালো বিপরীতে বসে থাকা রবি, রাশেদ, মাহমুদের দিকে। নাদিয়ার মা কি বলে যে তিনজনকে কৃতজ্ঞতা জানাচ্ছে তা বলে বোঝানোর মতো না। নাস্তা রেডি করলো, সবাই মিলে নাস্তা করলো। নাদিয়ার হাতের ক্ষতটা অনেকটা ভালো হয়ে গেছে। নাদিয়াকে রেখে রবি আর তার সঙ্গীরা চলে আসলো। আজ সবাইকে ঠিক মতো ফিরিয়ে দিতে পেরেছে। যদিও নাদিয়ার বোন অনেক কিছু জিজ্ঞাসা করেছে, তারা কারা কিডন্যাপ করেছে, কেন করেছে আর উদ্ধার কিভাবে করলো, আর রবি বা কে, জীবনে ঝুঁকি নিয়ে রবি কেন এসব করলো, সব প্রশ্নের উত্তর দিতে হলো তন্নিকে। অনেক দিন ভালো করে ঘুম হয় না কারো, তাই তিনজনই বাসায় ফিরে বিকেলে একটা লম্বা ঘুম দেয়। রবি এক ঘুমে সন্ধ্যা। ঘুম থেকে উঠে অরণিকে এক কাপ কফি দিতে বলে। একটু পর হ্যাপি কফি নিয়ে আসে। রবি হ্যাপিকে পাশে বসতে বলে, ভাইয়া একটা কথা ছিল। বল কি কথা? চকলেট শেষ। এবার একটু চকলেট খাওয়া কমা, দাঁতে পোকা ধরবে। তোমার বউ নিষেধ করেছে আমাকে চকলেট না দিতে। তোর মাথা ফাটাবো আমি এখন। আমার বউ তোর কি হয়? ভাবি তো ভাবি বলতে পারিস না? খুব বেশি পেকে গেছিস। পেকে তো গেছি, বিয়েটা দিয়ে দাও। রবি আর কিছু বলতে যাবে তার আগেই হ্যাপি দৌড়ে রুম থেকে চলে গেল। অনেক পাজি হয়ে গেছে হ্যাপি, কথায় কথায় বিয়ে দিতে বলে। সেই দিন খাবার টেবিলেও একই কথা বলেছে। আর যখন রবি মাকে বলতে যাবে তখনই হ্যাপি কথা ঘুরিয়ে বলল, বই এনে দাও। রবি ভালো করে জানে হ্যাপি এসব কথা ফান করে বলে। যখন সত্যি বিয়ে দিতে চাইবে তখন আর বিয়ে করতে চাইবে না। হ্যাপি রবির সাথে একটু দুষ্টুমি করে। আপুর সাথে তো ভালো করে কথাও বলতে পারে না, সারাক্ষণ শাসনের ওপর রাখে, তাই আপুকে অনেক ভয়ও পায়। রবি যে ভয় পায় না তাও কিন্তু নয়। রবি কফি খাচ্ছে। একটু পর অরণি রুমে আসলো। কোথায় ছিলে? একটু কাজ করছিলাম। কাজ করছিলে মানে? কাজের মেয়েটা কই গেছে? আছে, সে তেমনভাবে কিছু করিনি। তোমার জন্য কফি বানালাম আর আপুর সাথে আড্ডা দিচ্ছিলাম তোমার ব্যাপারে। আমার ব্যাপারে কি আড্ডা হলো? এই তো তুমি আগে করে করতে, এত ভয়ঙ্কর হলে কেন? ছিলে হ্যাকার, এখন দেখতেছি মাফিয়া, আরও কত কি। কপাল, এসব তো তুমি জানো। তারপরও যা জানি না তা জানতে চাই। এত বেশি বুঝতে গেলে চুল পেকে যাবে। সবাই তখন বলবে আমার বউ বুড়ি হয়ে গেছে। অরণি হেসে রবির গায়ে পড়ে গেল। অরণিকে বসিয়ে দিয়ে রবি অরণের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আজ যেন অনেক দিন পর রবি একটু সময় হলো অরণির সাথে একান্তই কিছু সময় কাটানোর। দুজন গল্প করছে, হঠাৎই অরণি বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। রবি মনে মনে ভাবলো, আরো কত সারপ্রাইজ দিবে তুমি? সারপ্রাইজ কত তাড়াতাড়ি দাও। আমার না ইদানিং সারপ্রাইজ হতে খুব ভালো লাগে। আমার লজ্জা করে বলতে। কি বলো? আমার কাছে তুমি লজ্জা পাও? এটা কেমন কথা? তাহলে চোখ বন্ধ করো, তারপর বলছি। ওকে, এই তো চোখ বন্ধ করলাম। এবার তো দাও কি সারপ্রাইজ। রবি কানে কানে গিয়ে অরণি বলল, তুমি বাবা হতে চলেছ। অরণির কথা শুনে রবি কি করবে বুঝতে পারছিল না। এত বড় একটা সারপ্রাইজ অরণি এভাবে দিল। রবি খুশিতে অরণিকে জড়িয়ে ধরলো। অরণি লজ্জায় রবির বুকে মাথা লুকোলো। রবি ভীষণ ইচ্ছে করছে অরণির পেটে চুমু দিয়ে তার বাচ্চার সাথে কথা বলতে। রবি অরণিকে তুলে বসালে। অরণিকে আধশোয়া অবস্থায় বসিয়ে অরণির কোলে মাথা রাখলো। রবি অরণির পেটে চুমু খেয়ে বলল, আজ আমি অনেক খুশি। আজ আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখ অনুভব করতে পারছি। প্রতি বাবা বোধ হয় এই সুখটাই পায়। শুধু মেয়েরা মা হলে যে খুশি পায় তা কিন্তু নয়, বাবারাও কিন্তু একইভাবে আনন্দ পায়। রবিও আজ ভীষণ খুশি।
রবি অরণিকে জিজ্ঞাসা করলো, এই কথা বাসায় আর কাউকে বলেছো নাকি? তোমাকে সবার আগে বললাম, আমার তো লজ্জা করে তাই কাউকে বলতে পারিনি। ঠিক আছে, এখন সবাইকে বলতে হবে। তুমি গিয়ে মাকে বলো, আমি আপুকে বলছি। আমার লজ্জা করে। আরে আমার লজ্জাপতি বউ, এত লজ্জা কই থেকে আসে? দাঁড়াও, তোমার লজ্জা ভাঙাচ্ছি। রবি যখনই অরণির ঠোঁটে ঠোঁট রাখতে যাবে, অরণি রবিকে হালকা ধাক্কা দিয়ে চলে গেল। রবি হাসতে হাসতে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। এই কয়েকদিনে রবি হ্যাকিংয়ের ব্যাপারটা ভুলেই গেল। একটু পর রবি নিজের রুম থেকে বের হয়ে আপুর কাছে গেল। আপু টিভি দেখছে। রবির পাশে বসতে বসতে বলল, তুমি তো ফুপি হতে যাচ্ছ। রবির কথাগুলো আপু ভালো করে বুঝতে পারেনি, তাই ভ্রু কুঁচকে তাকালো রবির দিকে আর বলল, কি বললি তুই? বলছি তুমি নাকি ফুপি হবে। সত্যি? সেটাই তো বলল অরুণী। রবি কথা শেষ হতে না হতেই আপু উঠে অরণির কাছে গেল। হয়তো সত্যি কি সেটা জানবে। এমনিতেই রবি আপুর কাছে ফান করে কথা বলে, এটাও ফান হতে পারে, তাই জিজ্ঞাসা করা দরকার। রবি টিভির নজর দিতে দেখলো নিচে কিছু লেখা, তাতে লেখা শহরে কিছু ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে রবি কতগুলো নাম দেখলো। একটা নাম দেখে রবি কিছুটা চিন্তায় পড়ে গেল। তুষার ছিল ভার্সিটির ছোট ভাই, সে রবির টিমেই ছিল, পড়াশোনাও ভালো ছিল। কি এমন হলো যে আজ ছিনতাইকারী হলো? রাশেদকে ফোন দিয়ে তুষারের ব্যাপারটা বলল আর তুষারকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করলো। রাতে রবি কম্পিউটারে বসলো। অনেক দিন পর আজ সময় হলো। নীল ভাইয়ের আরও দুটো মেসেজ আসছে। রবি একটা মেসেজ সিন করলো, তাতে লেখা, ভাই, তামজিদ নামের একজন হ্যাকার দুবাইয়ের মাফিয়াদের সাথে হাত মিলিয়ে এদেশের মেয়ে পাচার করবে। বর্তমানে মেয়েরা কোথায় আছে আমরা জানি না, পারলে আপনি একটু সময় দিন। দ্বিতীয় মেসেজে লেখা, ভাই, তামজিদের পিছনে আরও কেউ আছে। এদেশে তামজিদের কোনো বস আছে, আর সেটা আমাদের ধারণা অনুযায়ী মেয়ে। আর মেয়েটি আমাদের সূত্র মতে আপনার কাছে যাবে, সাবধানে থাকবেন। প্রথম মেসেজের কাজ তো শেষ, কিন্তু দ্বিতীয় মেসেজে বলা তামজিদ ওরফে নিশাদের বস মেয়েটি কে, আর আমার আশেপাশে কিভাবে থাকবে? রবি এসব ভাবছে। রুমে কেউ আসছে বুঝতে পেরে মেসেজগুলো থেকে বেরিয়ে আসলো। রবি মাথায় হাত দিয়ে ভাবছে কে হতে পারে মেয়েটি। রবি তো কোনো শত্রু নাই তেমন, তাহলে কি? হঠাৎই রবির মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে গেল। তাহলে কি এতদিন ধরে চিনতে ভুল করলাম? রবি আর ভাবতে পারছে না, মাথা ব্যথা করছে। দেরি না করে শুয়ে পড়ল। সকালে মন খারাপ করে ঘুম থেকে উঠে রাশেদের সাথে দেখা করলো। এবার হ্যাকারকে ধরতে প্রতিটি দেশের গোয়েন্দারা এক হয়ে জোট বেঁধেছে। রবি সেটা রাশেদের কাছ থেকে জানতে পারল। রবি দেরি না করে রাশেদের বড় একটা কম্পিউটার রুমে আছে সিক্রেট, সেই রুমে চলে গেল। কম্পিউটারের সামনে বসে পড়ল। হ্যাক করে যা টাকা নিয়েছে সব টাকা ও দেশের সাধারণ মানুষের কাছে বিলিয়ে দিল। সরকারের ওপরও অনেক চাপ আসছে। বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশে এমন ভয়ঙ্কর হ্যাকার আছে তা বিশ্বে বুঝতে অনেক বেশি সময় লেগেছে। রবি সব টাকা বিলিয়ে দিয়ে নিজের সিস্টেম সব ভেঙে ফেলতে চাইল, কিন্তু রাশেদ বাধা দিল, কারণ সিস্টেম ভেঙে দিলে তাদের এই সিস্টেম বানাতে কয়েক বছর সময় লাগবে। কম্পিউটার ছেড়ে উঠে রবি মাহমুদকে আসতে বলল। একটু পর মাহমুদ এলো। আজ রবি এমন কিছু কথা বলতে যাচ্ছে তাদের, যা তারা না আগে কখনো শুনেছে, না এই সম্বন্ধে তাদের কোনো ধারণা আছে। তিনজন এক হতে রাশেদ একটা কম্পিউটার অন করলো আর কম্পিউটারের একটা ফাইল ওপেন করলো। ফাইলে কিছু অদ্ভুত ছবি আছে। রবি একটা ছবি সেখান থেকে বড় করে দেখলো। ছবিটির দিকে তাকিয়ে রাশেদ আর মাহমুদকে বলল। রবি এক নাগারে কথাগুলো বলে থেমে গেল। রাশেদ আর মাহমুদ অবাক হয়ে রবির কথাগুলো শুনছে। রবি দানবকে নিতে যত কথা বলেছে, রাশেদ আর মাহমুদ যেন ততই রবির কথায় সম্মোহিত হচ্ছে। দুজন তাকিয়ে আছে দেখে রবি দুজনকে হালকা ধাক্কা দিল, যাতে তারা বাস্তবে ফিরে আসে। রাশেদ বলল, এত কিছু আমাদের আগে না বলে এখন বলার কারণ কি? এতদিন বলিনি, তার কারণও ছিল। এতদিন বললে তোরা পাগল হয়ে যেতে দানবগুলোকে দেখতে, কিন্তু এখন পাগল হয়ে কোনো লাভ নেই। আর এখন বলছি কারণ আমার মনে হয় এসবের দায়িত্ব আমি আর নিতে পারবো না। তোদের নিতে হবে এসব কন্ট্রোল করার দায়িত্ব। আমরা কিভাবে কি করব কিছু তো জানি না। আমি যদি হঠাৎ মরেও চাই,
তোরা নিজে থেকে সেগুলোকে কন্ট্রোল করতে পারবি? আমার কম্পিউটারে দানব আর মানব নামের একটা ফাইল আছে, সেখানে লেখা আছে কিভাবে কি করতে হবে। ফাইলটা আমার মৃত্যু হলে তবেই খুলবে, এর আগে কেউ চাইলেও সেটা খুলতে পারবে না। কি বলছিস এইসব? তোর মৃত্যু দিয়ে কেন ফাইলটা খুলবে? সমস্যা না, থাকলে আমি আগে থেকে তোদের বলে দিতাম। রাশেদ আর মাহমুদ চাচ্ছে আরও কিছু জানতে, কিন্তু রবি তাদের থামিয়ে দিল। সে চায় না এসব নিয়ে আর কোনো কথা হোক। রবি আর কেন জানি ভয় হচ্ছে, তবে সাময়িক কিছু আন্দাজও পাচ্ছে। রবি রাশেদ আর মাহমুদকে সব বুঝিয়ে দিয়ে বাসায় চলে এলো। গভীর রাতে রবি ঘুমোচ্ছে, হঠাৎই স্বপ্নে দেখলো কে যেন তার গলা টিপে মেরে ফেলতে চাইছে। এক লাফে রবি ঘুম থেকে উঠে গেল। রবি এভাবে উঠে যাওয়ায় অরুণীও ঘুম ভেঙে গেল। রবি ফোনটা হাতে নিয়ে দেখে রাশেদ মেসেজ দিয়েছে। প্রতিটি দেশ একজোট হয়ে হ্যাকারকে খুঁজেও কোনো লাভ হয়নি, আর খুঁজে না পেয়ে ফিরে যাবে। আমাদের আর কোনো চিন্তা নেই, চাইলে এখন আমরা নতুন সিস্টেম বানাতে পারবো আর আবারও গরিবের পাশে থাকতে পারবো। রবি মেসেজটা দেখে একটা রহস্যময় হাসি দিল। মনে মনে ভাবলো, তোরা জানিসও না তারা কত দূর এগিয়ে গেছে, কল্পনার থেকেও বেশি। এতগুলো দেশের টাকা একসাথে আত্মসংঘাত করার প্রয়োজন। বিশ্বের অর্থনৈতিক অবস্থা পাল্টে গেছে, এত সহজে তারা ছাড়ছে না। রবি ফোনটা রেখে অরণির দিকে ফিরল। অরণি বলল, কি হলো, ভয় পেলে মনে হচ্ছে? না, আসলে বাজে স্বপ্ন দেখছিলাম। ও চিন্তা করো না, ঘুমিয়ে যাও। তুমিও ঘুমাও। সরি, আমার কারণে তোমার ঘুম ভেঙে গেল। না সমস্যা নেই। আচ্ছা শোনো না, এই ডাকের জন্য তো আজ জনসংখ্যা এত বেশি। রবি কথাটা বলে মিটমিট করে হাসছে, আর অরণি কিছুটা রেগে গিয়ে বলল, আমি অন্য কথা বলতে চাইলাম, তুমি কি মনে করলে? আচ্ছা বউ, বলো। অরণির কপালে চুমু দিয়ে জিজ্ঞাসা করলো কি বলতে চাইছিল। রবির ঠোঁটের ছোঁয়া যেন অরণির সব রাগ ভেঙে গেল। অরণি বলল, এতদিন তুমি অনেক বিজি ছিলে, তাই বলছি চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি। অনেকদিন ধরে তো বলছো ঘুরতে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তো যাবো। ওকে, তাহলে কালই আমরা সিলেট যাব। সিলেট কেন? অনেক সুন্দর জায়গা ওটা, আমার তো যাওয়া হয়নি তাই সিলেট বললাম। আর তুমি চাইলে আমরা অন্য কোথাও যেতে পারি, তবে আমার সিলেট যেতে ভালো লাগবে। রবি অরণিকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে, তুমি যেখানে চাও সেখানেই যাব। দুজন রাজি সিলেট যেতে। ঘুমিয়ে গেল আবারও। হঠাৎ ভোর হতেই অরণি বুঝতে পারে কেউ তার পেটে হাত বুলিয়ে দিচ্ছে। অরণি কিছুটা লজ্জা পেল। অরণি চোখ খুলছে দেখে রবি অরণির পেটে চুমু খেয়ে বলল, আমার বাচ্চাকে দেখে রেখো, মানুষের মতো মানুষ করিও। অরণি কিছু না বলেই চুপ করে আছে। নাস্তা শেষ করে অরণি আর রবি রেডি হয়ে নিল। বাইরে যাওয়ার আগে রবি একটা পেন ড্রাইভ আপুকে দিল। আপুকে বলে দিল যাতে 1 মাসের আগে এই পেন ড্রাইভ ওপেন না করে। রবি আর অরণি সিলেটে চলে আসলো। হোটেলের রুমে দুজন ক্লান্ত শরীরে শুয়ে পড়ল। রবি হঠাৎই বুঝতে পারল বাইরের হোটেলের লোক ছাড়াও আরও পাইচারি করছে। রবি যখনই উঠে দরজার কাছে গেল, পেছন থেকে কেউ তার মুখে চেপে ধরল। রবি আর কিছু মনে নেই। যখন চোখ খুলল, নিজেকে আবিষ্কার করলো কোনো এক অরণ্যের মাঝে। চারপাশে শুধু গাছ আর গাছ। দাঁড়িয়ে আছে ছোট্ট এক সমতল জায়গা। সামনে অরণি চেয়ারে বসে আছে, তার পেছনে দাঁড়িয়ে আছে আরও অনেকেই। রবি চোখ খুলে অরণির দিকে তাকিয়ে বলল, তুমি কি করছো এসব? এই সুযোগের অপেক্ষায় ছিলাম 3টা বছর। কিসের সুযোগ আর কিসের অপেক্ষা? তুই জানিস না আমি কে? আমি তোমার স্বামী, ঠিকভাবে কথা বলো। তোকে তো বিয়ে করেছি আমার স্বার্থ উদ্ধার করতে। মিস অরণি, তুমি আসলে এখনো বোকা হয়ে গেলে। কি চাও বলো? তোর জীবন। আমি তো সে কবেই জীবন দিয়ে দিয়েছি, এখন আর নতুন করে দেওয়ার কিছুই নাই। এ কথা বলার সময় নাই। তোর সিস্টেম সব আমার ল্যাপটপে লগ ইন করবি, আর তোর দানব আর মানব ফাইলটি আমাকে দিবি। অরণির কথা শুনে রবি অবাক হয়ে গেল। দানব আর মানব এই ফাইলের কথা তো শুধু রাশেদ আর মাহমুদ জানে, আর শেষে আপুকে পেন ড্রাইভ দিয়েছিল। তাহলে অরণি কিভাবে এটা জানলো? তুমি কিভাবে জানলে এসব? আমি তোর দেখা অরণি নয়, আমার পেছনে আছে অনেক বড় মাফিয়া। তোর থেকে এই ফাইল নেওয়া আর বসকে দেওয়া ছিল আমার কাজ। তুমি ভুলে যাচ্ছ আমি কে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম তুই আর কে।
অরণির মুখে রবির পরিচয় আরকে শুনে অরণির পেছনে থাকা লোকগুলো কিছুটা পিছিয়ে গেল। তারা কখনোই আরকে দেখেনি, কিন্তু তার নাম শুনেনি এমন কেউ নেই। অরণির মুখে আরকে শুনে পেছনে থাকা লোকগুলো চারপাশে তাকাচ্ছে, কারণ আরকে যেখানে থাকে তার চারপাশে কয়েক শত পোলাপান থাকে, কিন্তু এই পাহাড়ের চূড়ায় কাউকে দেখা যাচ্ছে না। তাহলে কি আজ আরকে একা আছে? পোলাপানগুলো সরে গেলেও অরণি চিৎকার করে রবিকে ধমক দিতে তার পোলাপানগুলোও কিছুটা সাহস পেল। তারা ভাবল রবি অর্থাৎ আরকে যখন একা আছে তাকে মারাও তত কঠিন হবে না। অরণি রবিকে ধমকের সাথে বলে, তাড়াতাড়ি তোমার সিস্টেম থেকে দানব আর মানব ফাইলটি আমাকে দিয়ে দাও, আর দানবগুলো কোথায় আছে তাও বলো। আর যে টাকাগুলো তুই হ্যাক করে নিয়েছিস সবগুলো টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার কর। অরণির কথা বলতে বলতে একটা ল্যাপটপও এগিয়ে দিল রবির দিকে। রবি শুধু তাকিয়ে দেখছে অরণির পৈশাচিকতা। রবি অরণিকে জিজ্ঞাসা করলো, হ্যাপিকে কিডন্যাপ করেছিলে? নিশাদের পেছনে কে ছিল? মেয়ে পাচার করার পেছনে কে ছিল? সর্বোপরি এইসব কিছুর মাথা কে? রবির কথা শুনে অরণি হেসে উঠল আর বলল, এসবের পেছনে আমি আছি। অবশ্যই আমার পেছনে অন্য একজন আছে যে তোর সামনে ভালো মানুষের মুখোশ পরে আছে। জানিস কে সে? কে? রবি কথা শুনে অরণি চেয়ারে থেকে উঠে তার লোকগুলোর দিকে তাকিয়ে পৈশাচিক আনন্দ নিচ্ছে। রবি এই সুযোগে ল্যাপটপে কিছু করে বসলো, যা রাশেদ শুনতে পাচ্ছে। অরণি হেসে রবির দিকে ফিরে বলল, এসবের পেছনে আছে একজন ভারতীয় নারী। জানিস কে সে? কে সে? সিক্রেট এজেন্ট জান্নাত। কি? জান্নাত তোমাকে পেছনে লাগিয়েছে? ও তাহলে তো আসল মাথা শেষ। মানে? তোমার বস আর নিশাদকে একসাথে পেয়েছিলাম, দুজনকে শেষ করে দিয়েছি। কি? রবি এবার পৈশাচিক হাসি দিল আর বলল, হ্যাঁ, সেদিন আমার বোনকে খুঁজতে গিয়ে আমি নিশাদের মুখোমুখি হই। মাঝখানে জান্নাত চলে আসলে তাকে টপকে দিই। তুমি কি ভাবছো আমার থেকে সব তথ্য নিয়ে তুমি জান্নাতকে দিবে আর সে আমার সব সাম্রাজ্য নিজে ভোগ করবে? জানো, আমার পুরো রাজ্য তোমার ছিল, কিন্তু তুমি আমার কাছে এসেছো অন্য কারো কথায়। জান্নাত আর নিশাদ দুজন শেষ। তাহলে এসব করে তুমি কি পাবে? আর তার চেয়ে ভালো তুমি আমার সাথে থেকে যাও। অরণি কিছুটা ভেবে বলল, না, আমি একাই এসব ভোগ করব। আমি হব তোমার রাজ্যের রানী, কিন্তু আফসোস আমার রাজ্যে তুমি নামক রাজা বেঁচে থাকবে না। রাজাকে মারা কি এত সহজ? কথা কম, তাড়াতাড়ি যা বলছি করো। রবি ল্যাপটপটা নিয়ে দানব আর মানব নামে একটা ফাইল নিল। অবশ্য এটা আসল ফাইল নয়। রবি বলেছিল এই ফাইলের মৃত্যুর আগে খুলবে না, কিন্তু এটা তো আর অরণি জানে না। রবি ফাইলটা দিল আর হ্যাক করা টাকাগুলো তো আগেই দিয়ে দিয়েছে সাধারণ মানুষকে, তাই কোনো টাকা নেই তা অরণিকে বলে দিল। যখন অরণি ল্যাপটপটা নিয়ে পৈশাচিক হাসি দিল, তখনই হঠাৎই পাহাড়ের পাশ দিয়ে নিচের থেকে দুইটা হেলিকপ্টার উঠে আসে। না, এরা রবির লোক নয়, এরা আর্মির লোক। অরণি এটা দেখে ভয় পেয়ে যায়। রবির বুঝতে বাকি ছিল না অরণি আসলে বাংলাদেশি কেউ নয়, সেও জান্নাতের মতো ভারতীয় এজেন্ট। রবি নিজের ভুলের বিরাট তথ্য ভারতকে দিয়ে দিল, কিন্তু যেগুলো অরণি এই পর্যন্ত জানলো তা চাইলে পরিবর্তন করতে পারে। অরণিকে ভয় পাওয়া দেখে রবি বলল, না না, ভয় পেতে হবে না। হেলিকপ্টার থেকে কেউ ভুলেও শ্যুট করবে না। তুমি যে লোকগুলো এনেছো না, তারা নয়, শুধু এদের দ্বিগুণ লোকও আমার গায়ের একটা লোম বাঁকা করতে পারবে না। রবির কথা শুনে অরণি তার লোকেদের বলল রবিকে মারতে। অরণি বুঝে গেছে রবি যতক্ষণ বলবে না হেলিকপ্টার থেকে শ্যুট করবে না। রবি চেয়ারে বসা ছিল। লোকগুলো রবিকে মারতে আসলে চেয়ারটা উঠিয়ে রবির সামনে জনকে সজোরে আঘাত করে। এত জোরে আঘাতে মাথা থেকে মগজ বের হয়ে যায়। রবি আজ ভীষণ রাগ উঠেছে, তাই ইচ্ছে করছে আজ পুরো পাহাড়ে থাকা সবাইকে পাহাড়ের নিচে চাপা দিতে। প্রায় 10 জনের মতো লোক ছিল অরণির সাথে। রবি তাদের মধ্যে 5 জনকে মেরে দিয়েছে ইতিমধ্যে। কয়েকজন রবির হালকা মারে পাহাড় থেকে নিচে পড়ে গেছে। বেঁচে থাকবে কিনা সেটা সন্দিহান। হঠাৎই আরও কয়েকজন রবিকে চারপাশ থেকে ঘিরে ধরল। রবি হাত উঠিয়ে ইশারা করলো হেলিকপ্টারে চলে যেতে। আর্মিগুলো যেতে না চাইলেও রবি দ্বিতীয়বার আদেশ করাতে তারা চলে যেতে বাধ্য হলো। চারপাশ ঘিরে রাখা সবাইকে রবি একবার চোখ বুলিয়ে দেখে নিল। যখনই তারা মারতে আসবে রবিকে, রবি নিজের জানা বক্সিংয়ে
সিক্রেট কৌশল কাজে লাগালো। কয়েক সেকেন্ডের মধ্যেই সবাই অজ্ঞান হয়ে গেল। অরণি শুধু তাকিয়ে দেখছে রবির সিক্রেট কৌশলটা। সে বুঝতে পারছে না রবি এটা কিভাবে করতে পারলো। আরও কিছু সময় মারামারি হলো। রবি সবাইকে মেরে মাটিতে শুয়ে দিল। সামনে দাঁড়িয়ে আছে শুধু অরণি। অরণি রবির কাছে এসে রবির পেটে চাকু ঢুকিয়ে দিল। রবি শুধু তার দিকেই তাকিয়ে হাসছে। চাইলেই রবি অরণিকে থামাতে পারে, কিন্তু সে তা না করে আরও হাসছে। অরণি রবির কোনো প্রতিক্রিয়া না দেখে চাকু নিয়ে পরপর রবির শরীরে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। রবি নিজের সাধ্যমতো চেষ্টা করছে বসে থাকার। রবি এখন অরণির বসা চেয়ারে বসে আছে। অরণি ও রবির এই সুযোগ কাজে লাগিয়ে রবির পুরো শরীরে ক্ষত বিক্ষত করে দিল। রবি আর বসে থাকতে না পেরে গড়িয়ে পড়ল। রবি নিজের রক্তাক্ত হাতে অরণির হাত ধরতে রবির সেই হাতেও চাকু চালিয়ে কবজি কেটে দিল। রবি পুনরায় অপর হাত উঁচু করে অরণি যখন বসেছিল রবির পাশে, রবি এবার অরণির পেটে হাত রেখে বলল, আমার বাচ্চাকে দেখে রেখো। অরণি দেরি না করে রবিকে টেনে ফেলে দিল পাহাড় থেকে। অরণির একটুও মায়া হলো না রবির জন্য। যে মানুষটা এভাবে তাকে আগলে রেখেছে সেই মানুষটার বুকে পেটে চাকু চালাতে অরণির একটুও হাত কাঁপেনি। মেরে দিল রবিকে। অরণি হয়তো বুঝতে পারেনি রবি তাকে কতটা ভালোবাসে। সামান্য কারো কথায় রবিকে শেষ করে দিল। রবি কাল রাতে সিক্রেট এজেন্টের সিনিয়র স্যারকে মেল করে বলেছিল অরণি যদি তার ক্ষতি করে তাহলে যেন অরণিকে ছেড়ে দেওয়া হয়, কোনো প্রকার ঝামেলায় যেন অরণিকে না জড়ানো হয়। আজ অরণি সত্যি রবিকে মেরে দিল। চাইলেই রবি অরণিকে মেরে ফেলতে পারত, কিন্তু অরণি একা নয়, তার সাথে একটা বাচ্চাও আছে। তাই হয়তো রবি অরণিকে কিছু করেনি। রবি কখনোই বেঈমানকে ক্ষমা করে না, কিন্তু অরণি যে বেঈমান সেটা জানতে রবির কিছুটা দেরি হয়েছিল। যখন রবি এসব জানতে পারল তখন অরণির পেটে রবির সন্তান আসছিল। অরণি নিজের ল্যাপটপ নিয়ে পাহাড়ের পাশ দিয়ে চলে যাচ্ছে। হোটেল রুমে রবি যখন দরজার কাছে আসছিল অরণি তখনই পেছন থেকে কিছু মিশিয়ে রবির মুখে ধরেছিল। তারপর রবি অজ্ঞান হয়ে যায়। পরে অরণি তার টিম রবিকে নিয়ে আসে এই পাহাড়ে। রবির দেহখানি হয়তো নিচে পড়ে আছে। অরণি ল্যাপটপ নিয়ে চলে গেল, কিন্তু অরণির কাছে দানব আর মানব নামে যে ফাইলটা দিয়েছে সেটা দিয়ে অরণি কিছুই করতে পারবে না, কারণ ফাইলটা ভুয়ো। আচ্ছা, এখন থেকে 10 বছর পরে কি কেউ আরকে বা রবির কথা কেউ মনে রাখবে? কেউ কি বলবে আরকে নামে কেউ সাধারণ মানুষের পাশে ছিল? কেউ কি বলবে আরকে দেশের 10-এর জন্য নিঃস্বার্থভাবে কাজ করত? হয়তো বলবে, হয়তো বা কেউ মনে রাখবে না, ভুলে যাবে হয়তো সবাই আরকে। হয়তো কেউ বছর কয়েক পর বলবে আরকে নামে একজন হ্যাকার বউয়ের হাতে খুন হয়েছে যে সাধারণ মানুষের সাথে ছিল। কেউ বলবে ভালোবাসা তাকে অন্ধ করে দিয়েছে। রবির শেষ চাওয়া সন্তানকে যেন দেখে রাখে, তাকে যেন মানুষ বানায়। অরণি কি তা করবে? সবার থেকে চলে গেল আরকে। অনেক দেশের ক্ষমতাশীল লোকেরা খুশি হবে, কেউ আর ভয়ে থাকবে না। গরিবদের পেটে ফুটো করে টাকা জমানোর ব্যাংকের টাকাগুলো আর হ্যাক করবে না কেউ। অনেকে রবির মৃত্যুতে খুশি হবে, অনেকে আবার কান্না করবে। হ্যাকিং করা অপরাধ, তাহলে কি রবি অপরাধী?